নিস্তেজ পায়ে নিজ ফ্ল্যাটে এসে হাজির হল হৈমন্তী। তাকে ফিরে আসতে দেখে অবাক হলেন আশরাফ সাহেব। জিজ্ঞেস করলেন, কিরে মা, ফিরে এলি যে? ভালো লাগছে না বাবা। যাব না, নিষ্প্রভ স্বরে জবাব দিল হৈমন্তী। রাবেয়া ভ্রু কুঁচকালেন। যাবি না মানে? এই না কি সুন্দর যাচ্ছিলি, আবার কি হলো? মাথা ব্যথা করছে মা। ঘুমাবো। ঘুমাবি মানে? আমার রাগ উঠাস না হৈমন্তী, চুপচাপ সবার কাছে যা। হৈমন্তী বিরস চোখে এক পলক মায়ের দিকে তাকাল, অতঃপর কথা অমান্য করে চলে গেল নিজ রুমে। হালকা শব্দে লাগিয়ে দিল দরজা। রাবেয়া রোষপূর্ণ চাহনি মেলে ধরলেন হৈমন্তীর যাওয়ার পথে। কপট রাগ দেখিয়ে বললেন, দেখেছ তোমার মেয়েকে, একটা কথাও শুনে না। একে নিয়ে যে আমি কি করি। আশরাফ সাহেব দ্বিরুক্তি করে উঠলেন। আহা, এত কথা বলো না তো, ওর হয়তো সত্যিই মাথা ব্যথা করছে। তুমি বরং এক কাজ করো, ফ্রিজ থেকে বরফ নিয়ে ঠান্ডা পানি খাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিল হৈমন্তী। ঠোঁটে তার লাল রঙা লিপস্টিক। যাওয়ার সময় রাবেয়া জোর করে লাগিয়ে দিয়েছিলেন। রুক্ষ শক্তিতে বাম হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নিল সে। সঙ্গে সঙ্গে ঠোঁটের আশপাশ হাতের তালু স্বল্প লালে আচ্ছাদিত হল। হৈমন্তী শটান হয়ে শুয়ে নিষ্পলক চেয়ে রইল সিলিংয়ের দিকে। চেয়ে রইল প্রায় অনেকক্ষণ, নির্জীব, অনুভূতি শূন্য হয়ে। বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসল। আচ্ছা, সব দোষ কি সত্যিই তার? সবকিছুর জন্য শুধুমাত্র সেই কি দায়ী? হঠাৎ কান্না পেয়ে গেল হৈমন্তীর। নয়ন জোড়ায় অশ্রু খেলতে লাগল। গাল বেয়ে গলা অবধি ছুটতে লাগল সেগুলো। তখন শীতের মাস, চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। হৈমন্তীর স্পষ্ট মনে আছে তারিখটি, 12ই ডিসেম্বর। এই দিনটিতেই অচেনা এই রংপুরের 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে থাকতে এসেছিল হৈমন্তীর পরিবার। সেদিনই প্রথম সে তুষারকে দেখেছিল। উঠোনের এক কোণে এক বেঞ্চে কপালে হাত রেখে শুয়ে আছে এক যুবক। হৈমন্তী এক পলক সেদিকে তাকায়। পরক্ষণেই চোখ সরিয়ে নেয় ধীর গতিতে। হৈমন্তী প্রকৃতি প্রিয় মানুষ। বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করা যেন তার নিত্যদিনের অভ্যেস। প্রতিদিনকার মতো বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করার পাশাপাশি একটা জিনিস ভীষণভাবে প্রভাবিত করে তাকে। রোজ উঠোনের মধ্যিখানের এক বেঞ্চে একটা ছেলেকে বসে থাকতে দেখে সে। একদম চুপচাপ, মাথা নিচু করে, মলিন মুখে। ভার্সিটি যাওয়া আসার সময়ও ছেলেটির নিশ্চুপ অভিব্যক্তিতে ওভাবেই বসে থাকা বিশেষভাবে খেয়ালে আসে তার। ছেলেটির কি কোনো কাজ নেই? প্রতিদিন ওভাবে চুপচাপ বসে থাকে কেন? কৌতূহল জাগলেও হৈমন্তী কখনো আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে যায়নি। কেমন জোরতা কাজ করত ওর মাঝে। কেননা ছেলেটিকে দেখতে তার চেয়ে বড়ই মনে হতো হৈমন্তীর। এভাবে বেশ কিছু দিন চলল। একদিন হেমন্ত থেকে জানতে পারল ছেলেটি তার চেয়ে ছোট। অনার্সে ভর্তি হয়েছে এবার। বাড়িওয়ালার একমাত্র ছেলে। মুহূর্তেই হৈমন্তীর সব জোরতা কেটে গেল। অজানা কৌতূহলগুলো গভীরভাবে জেগে বসল মস্তিষ্কে। ছেলেটা তো তার ছোট ভাইয়ের মতোই, সে হিসেবে কথা তো বলাই যায়। এরপর থেকে বারান্দায় দাঁড়িয়ে হৈমন্তী সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করত ছেলেটিকে। মাঝে মাঝে চোখাচোখি হলে তুষার ভ্রু কুঁচকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকত কিছু সেকেন্ড। তারপর যখন দেখত হৈমন্তী তার থেকে চোখ সরাচ্ছে না, তখন বিরক্ত সহিত চলে যেত সেখান থেকে।
ছেলেটাকে জ্বালাতে হৈমন্তীর বেশ লাগত। সে ইচ্ছে করে আরো বেশি তাকিয়ে থাকত তুষারের মুখপানে। এরপর একদিন সাহস করে তুষারের কাছে যায় হৈমন্তী। তুষারের পাশে বসে কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞেস করে, আপনার নাম কি? তুষার এক পলক তাকায়। গম্ভীর স্বরে জবাব দেয় তুষার, ওহ, আমার নাম হৈমন্তী। তুষার তখন আপন মনেই অস্পষ্ট কণ্ঠে আওড়ায়, হৈমন্তিকা। যা শুনতে পেয়ে হেসে ফেলে হৈমন্তী। বলে, আমার নাম হৈমন্তিকা না তো, হৈমন্তী। আর আমি কিন্তু আপনার চেয়ে অনেক বড়, তাই আমাকে আপু বলে ডাকবেন। প্রতিউত্তরে তুষার হ্যাঁ না কিছুই বলল না। হৈমন্তী আবার জিজ্ঞেস করল, আচ্ছা তুষার, আপনি সবসময় এভাবে চুপচাপ বসে থাকেন কেন? বিরক্ত হন না? এবারও নিশ্চুপ তুষার। তুষারের ব্যবহারে তেমন ভাবান্তর ঘটল না হৈমন্তীর। সে ভেবেই রেখেছিল এমন কিছু ঘটবে। সুতরাং হৈমন্তী তার মতোই বকবক করতে লাগল। মাসখানেক যেতেই তুষারের ব্যবহারে পরিবর্তন এলো। আগে শুধু হৈমন্তীই কথা বলত। তুষার চুপচাপ বসে শুনত শুধু, কোনো কথা বলত না, মাথা নিচু করে রাখত সবসময়। কিন্তু এখন সেও হৈমন্তীর সঙ্গে মন খুলে কথা বলে। হঠাৎ হঠাৎ গালে হাত রেখে নিমেষহীন চেয়ে রয় হৈমন্তীর মুখপানে। মাঝে মাঝে এমন সব আবেগমাখা কথা বলে হৈমন্তী ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। তবে অত ঘাটায় না ব্যাপারগুলো। কিন্তু দিনে দিনে তুষারের আচরণ আরও পাগলাটে হতে শুরু করে। হৈমন্তীর প্রতি তীব্র অধিকার বোধ যেন তার মাঝে সর্বদা বিরাজমান। তাই তো হৈমন্তী সরে এসেছিল তুষারের থেকে। রূঢ় আচরণে নিজেকে শক্ত করে রেখেছিল। চড়ও তো মেরেছিল তুষারকে। তাহলে সে দোষী কিভাবে হল? এক পর্যায়ে হৈমন্তীর মনে হল, না, সব দোষ তারই। তুষারের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলাটাই ছিল তার দোষ, মারাত্মক ভুল, যার শাস্তি হিসেবে অন্যের কথা শুনতে হচ্ছে তাকে। রাতে বেশ দেরি করে ঘুমায় হৈমন্তী। ফলস্বরূপ সকালে উঠতে দেরি হয়ে যায় তার। ফজরের নামাজ কাজা হয়ে যায়। ঘুম থেকে উঠেই প্রথমে নামাজ আদায় করে সে। এরপর অলস পায়ে সোফায় গিয়ে বসে। আশরাফ সাহেব সেখানেই বসে বসে খবর দেখছিলেন। মেয়েকে নিজের পাশে বসতে দেখে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। স্নেহভরা স্বরে বললেন, শরীর ঠিক আছে তো মা? মাথা ব্যথা আছে এখনো? না বাবা। কথাটা বলে কিছুক্ষণ চুপ রইল সে। হাঁসফাঁস করতে লাগল। এরপর ক্ষীণ আওয়াজে বলল, বাবা, এ বাসাটা আর ভালো লাগছে না আমার। অন্য বাসা দেখো। আশরাফ সাহেব অবাক হলেন। কেন মা? রাবেয়া মাঝখান দিয়ে ফোড়ন কেটে উঠলেন। কেন? বাসা পাল্টাবে কেন? কি সুন্দর ছাদে গাছ রাখার সুবিধা আছে এখানে। কি খোলামেলা। তার উপর প্রতিবেশীদেরও কি সুন্দর আচরণ। রাবেয়ার কথায় তাল মিলিয়ে আশরাফ সাহেবও বললেন, হ্যাঁ মা। তাছাড়া তোর ভার্সিটি, আমার অফিস আর হেমন্তর স্কুলও তো এখান থেকে কাছে। তাহলে অসুবিধেটা কোথায়? আশরাফ সাহেব এমন ভাবে বললেন যে আর দ্বিরুক্তি করতে পারল না হৈমন্তী। গোপনে দীর্ঘশ্বাস ফেলল মাত্র। সেদিন আর ভার্সিটি যাওয়া হলো না তার। ঘর থেকেই বের হলো না। বিকেলের দিকে একটু ছাদে যেতেই ছাদের এক কোণে তুষারকে দেখে থমকে গেল হৈমন্তী। তুষার তখনও দেখেনি তাকে। তড়িৎ গতিতে উল্টো পায়ে আবার ফিরতে নিলেই পেছনে থেকে তুষার গমগমে স্বরে ডেকে উঠল, দাঁড়ান হৈমন্তিকা। দাঁড়ান হৈমন্তিকা। তুষারের বলা এই একটি বাক্য শুনে ভরকে গেল হৈমন্তী। তুষার দেখে ফেলেছে তাকে।
ডাক শুনেও দাঁড়ালো না সে, বরং পায়ের গতি আরো বাড়িয়ে দিল। পেছনে থেকে তুষার অনবরত ডেকে যাচ্ছে। হৈমন্তী তবুও থামল না। মনে মনে প্রতিজ্ঞা করল সে তুষারের সাথে কথা বলবে না, তুষারের সামনেই যাবে না আর। ডাকতে ডাকতে একসময় চুপ হয়ে গেল তুষার, কিন্তু তার পায়ের শব্দ তীব্রভাবে শুনতে পাচ্ছে হৈমন্তী। তার সঙ্গে সঙ্গে তুষারও সিঁড়ি ভেঙে নিচে নামছে। 3 তলায় আসতেই তুষারকে নিজের কাছাকাছি অনুভব করল সে। আরও দ্রুত পা চালানোর আগেই পেছনে থেকে তার হাত খপ করে ধরে ফেলল তুষার। শক্ত বাঁধনে আবদ্ধ করে নিল। হৈমন্তী ভীষণ চমকাল। হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, এগুলো কি ধরনের অসভ্যতা তুষার? হাত ছাড়ুন। আপনাকে এতগুলো ডাক দিয়েছি আমি, শুনেননি? হৈমন্তী মুখ শক্ত করে জবাব দিল, না। কালকে আসেননি কেন হৈমন্তিকা? তুষারের কণ্ঠে কোনো রাগ নেই, কণ্ঠস্বর একদম শীতল ঠান্ডা, তবে অভিমানে ভরপুর। হৈমন্তী অন্যদিকে চেয়ে উত্তর দিল, ইচ্ছে হয় নিতাই। এবার ছাড়ুন। বলে হাত ছাড়ানোর চেষ্টা করল সে। তুষার হাতের বাঁধন আরো শক্ত করল। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই হৈমন্তীকে টেনে নিয়ে যেতে লাগল নিচে। হৈমন্তীর পরনে ঘরের এক আধপুরনো সবুজ রঙা কামিজ, ম্যাচিং ছাড়া নীল ওড়না এবং সাদা পায়জামা। এই অবস্থায় তুষার তাকে কোথায় নিয়ে যাচ্ছে? বিরক্তিতে মুখ পাংশুটে হয়ে গেল হৈমন্তীর। ইতিমধ্যে বিল্ডিংয়ের বাহিরে এসে গেছে তারা। দারোয়ান চাচার সামনে দিয়ে যখন তুষার তাকে টেনে নিয়ে যাচ্ছিল, দারোয়ান চাচা কিভাবে হাসছিলেন তখন, ভাবতেই লজ্জা লাগছে হৈমন্তীর। সে আবারও হাত ছাড়ানোর ব্যর্থ প্রয়াস করতে লাগল। রাগী গলায় ধমক দিল, আপনার সমস্যা কি তুষার? আমার হাত ছাড়ুন, নইলে আবার চর খাবেন আমার হাতে। বেয়াদব কোথাকার। তুষার জবাব দিল না। রাস্তার ওপাশে নিয়ে গেল। বিল্ডিংয়ের বিভিন্ন মানুষের যাতায়াত রাস্তায়। তাদেরকে এভাবে হাত ধরা অবস্থায় দেখে ওরা কি ভাববে? তুষার কি নির্বোধ হয়ে গেছে? হৈমন্তী আরও বেশ কয়েকবার হাত ছাড়তে বলল। তুষার আগের মতোই নিশ্চুপ, নির্বিকার, নির্লিপ্ততা। হৈমন্তী নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। মুক্ত হাতটি দিয়ে জোরে চর মারল তুষারের ডান গালে। ভাবল তুষার হয়তো এবার হাত ছাড়বে, কিন্তু আশানুরূপ তেমন কিছুই ঘটল না। তুষারকে আগের চেয়েও বেশি নির্লিপ্ততা দেখালো এবার। হৈমন্তীর দিকে একবার তাকালো না পর্যন্ত। তবে চোয়াল খানিক শক্ত হয়ে এলো তার। তুষার একটা রিকশা ডাকল। অগোছালো হৈমন্তীকে নিয়ে যেতে লাগলো কোনো এক জায়গায়। ততক্ষণে হৈমন্তীও প্রশ্ন করতে করতে ক্লান্ত। হাল ছেড়ে চুপচাপ বসে আছে তুষারের অল্প দূরত্বে। তুষার তখনও তার হাত ছাড়েনি। আঙুলের ভাঁজে আঙুল রেখে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। কোনো এক নদীর তীর। ছোটখাটো কিছু নৌকা, স্টিমার নদীর বুক চিরে ছুটে চলছে। পানিতে পানিতে তাণ্ডব ঘটছে। তীব্রভাবে ঢেউ বহমান। বাতাসের আনাগোনা প্রচণ্ড। কোনোমতে করা খোপা ঢিলে হয়ে কাঁধে এসে ঠেকেছে হৈমন্তীর। ছোট চুলগুলো উন্মুক্ত কাঁধে বিঁধে গিয়ে কি ভীষণ চুলকাচ্ছে। হৈমন্তী আবারও হাত খোপা করতে লাগল। তার পাশে দাঁড়ানো তুষার মুগ্ধ হয়ে দেখতে লাগল প্রেয়সীর চুল বাঁধা। একমনে চেয়েই রইল, পলক ফেলছে না একদমই। হৈমন্তীর খেয়ালে এলো তা। হাত নামিয়ে ক্রুদ্ধ চোখে জিজ্ঞেস করল, বারবার মানা করা সত্ত্বেও আমাকে এখানে এনেছেন কেন? হৈমন্তী থেকে চোখ সরালো সে। নদীর দিকে তাকিয়ে আওড়াল, ধরুন আপনি একটা পিকনিকের আয়োজন করলেন।
সবাই জানল পিকনিকটা আপনি করেছেন আপনার কাজিনদের জন্য, অথচ আপনার মনে অন্য কিছু। প্রতিদিনের চেয়ে আরেকটু বেশি সময়ের জন্য একজনকে দেখার তাড়নায় পিকনিকটি আয়োজন করেছেন আপনি। ওই একজনকে বারবার ডেকে পাঠিয়েছেন পিকনিকে আসার জন্যে, তবুও সে আসলো না, এবং আপনি তবুও অপেক্ষা করে গেলেন ওই একজনের জন্য। একসময় পিকনিক শেষ হয়ে গেল, তখনও তার আসার নাম নেই। তাকে একটা বার দেখার ব্যাকুল ইচ্ছায় আপনি তার বারান্দায় দাঁড়িয়ে রইলেন প্রায় ভোর অবধি, কিন্তু ফলাফল শূন্যই রয়ে গেল। তখন আপনার কেমন অনুভূতি হবে? কষ্ট হবে না? দহন সৃষ্টি হবে না মনে? একটু থামল তুষার, হৈমন্তীর চোখে চোখ রেখে বলল, আমি অপেক্ষা করেছিলাম হৈমন্তিকা, আপনি আসেননি। মুহূর্তেই হৈমন্তীর বক্ষস্থলে বয়ে গেল এক নিদারুণ যন্ত্রণাময় অনুভূতি। কেমন দোটানায় পড়ে গেল সে। কেন যেন মনে হতে লাগল তুষারের জন্য তার মনে অন্য এক অনুভূতি সৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে হৈমন্তীর আমি নামক ব্যক্তিটি গোপনে চিৎকার করে উঠল, এ পাপ হৈমন্তী, এ অসম্ভব। হৈমন্তী দমে গেল। অতি সন্তর্পণে ক্ষীণ অনুভূতিগুলো আড়াল করে ঝাঝালো স্বরে বলল, আমি এখনই বাসায় যাব। বুক চিরে এক সুগভীর পীড়াদায়ক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুষারের। কিছু সময় নির্নিমেষ চেয়ে দেখল হৈমন্তীকে। এরপর বলল, চলুন হৈমন্তিকা। রিকশা এসে থামল বিল্ডিংয়ের সামনে। গেটের মাঝে বড় বড় করে লেখা তৈমুর ভবন। তুষার তৈমুর, তুষারের পুরো নাম। তুষারের নামেই এই বিল্ডিংটি তৈরি। আফতাব সাহেব ভীষণ ভালোবাসেন তার ছেলেকে, তেমনি শাসনও করেন। তিনি নিশ্চয়ই তার ছেলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ভেবে রেখেছেন। সেখানে তার ছেলে তো তার কথা শুনছেই না, বিপথে হাঁটছে। নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা তো কোনো সঠিক কাজ নয়। সমাজ কি বলবে, আত্মীয় কি বলবে, তার চেয়ে বড় কথা ভবিষ্যতের কি হবে। ছোট ছেলের সঙ্গে কি চিন্তাধারার মিল হবে। তাছাড়া হৈমন্তীর বাবারও হৈমন্তীকে নিয়ে অনেক আশা। সে আশা কিভাবে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করবে সে। হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলল। তুষার তার পাশেই হাঁটছে। একেবারে 2 তলা পর্যন্ত এগিয়ে দিল সে। দরজার কাছাকাছি এসে হৈমন্তী যেতে নিলেই তুষার সুপ্ত আবদার করে উঠল, আপনাকে একটু জড়িয়ে ধরি হৈমন্তিকা। বলে উত্তরের আর অপেক্ষা করল না সে। হুট করে জড়িয়ে ধরল হৈমন্তীকে। নিজের বুকের সঙ্গে গভীরভাবে ঠেকিয়ে রাখল ওর মাথা। হৈমন্তী শক্ত হয়ে গেল। চোখ বড় বড় হয়ে গেল তার। তুষারের বুকে ধাক্কা দিয়ে কাপা গলায় তেজ ঢেলে আদেশ দিল, সরুন তুষার। তুষার একটু নিবিড় হতেই হৈমন্তীর কণ্ঠ থেমে গেল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাহিরে। বাতাসের তীব্র তাণ্ডবে তির্যকভাবে বৃষ্টির এক একটা ফোঁটা গায়ে লাগছে। নিস্তব্ধ নির্জন রাস্তার মধ্যিখানে হাঁটছে তুষার। রাত আনুমানিক 9টা হবে। বাসায় যেতে ইচ্ছে করছে না তার, আবার না যেয়েও উপায় নেই। ধীর স্থিরভাবে হাঁটতে থাকা পায়ের গতি আরও কমিয়ে দিল সে। আরও ধীরে হাঁটতে লাগল। শার্টের কাঁধের অংশটা ভিজে গেছে ইতিমধ্যে। একটু পরে সে নিজেই কাকভেজা হয়ে যাবে। রাস্তার এক লোক সেদিকে দিয়ে যাচ্ছিল। তুষারের এহেন উদাসীন ভাব দেখে তারা দিয়ে বলল, এত আস্তে হাঁটছেন কেন ভাই? বৃষ্টি আরও বাড়বে, তাড়াতাড়ি পা চালান। লোকটির কথায় কোনরূপ ভাবান্তর ঘটল না তার। সে আগের ন্যায় নিশ্চুপ একমনে হেঁটে চলছে সামনের পথে। আরেকটু পথ অতিক্রম করতেই লোকালয়ের কাছাকাছি চলে এলো তুষার। রাস্তার পাশে এক বৃদ্ধা প্রতিদিন চুড়ি বেচাকেনা করেন। আজ বৃষ্টি হওয়ায় চুড়িগুলো একটা ঠোলের ভেতর ঢুকিয়ে রাখছিলেন তিনি।
সেদিকে তাকিয়ে আপনা আপনি থেমে গেল তুষারের পা। রং বেরঙের চুড়িগুলোর দিকে চেয়ে চোখ বন্ধ করে নিল সে। কল্পনা করল একদিন তার দেওয়া চুড়ি শাড়ি পরে হৈমন্তী তার কাছে আসবে। তাকে দেখেই লজ্জা পেয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে নিবে। কাচের চুড়িগুলো একটার সঙ্গে একটা বাড়ি খেয়ে টুংটাং শব্দ করবে তখন। তুষার মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে তাকিয়ে দেখবে তা। ভাবতেই ঠোঁটে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল তার। পরক্ষণেই কি ভেবে হাসিটা মিলিয়ে গেল। এর বদলে বেরিয়ে এলো কয়েকটি দীর্ঘশ্বাস। বৃদ্ধার কাছে এগিয়ে গেল তুষার। পায়ের পাতায় ভর দিয়ে হাঁটু ভেঙে বসল। অতঃপর চুড়ি দেখতে লাগল। বৃদ্ধা তখন ব্যস্ত হয়ে বললেন, কইনগুলা নিবা বাজান, তাত্তারি কও, বৃষ্টি আইছে, বাসায় জামু। তুষার হালকা হাসার চেষ্টা করল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, নীল চুড়িগুলো দিন তো দাদি। দাদি বলায় বৃদ্ধা খুশি হলেন যেন। মুখ ভরে হাসলেন। ডাজনখানেক চুড়ি একটা পলিথিনে করে তুষারকে দিলেন। এক হাতে চুড়ির থলে নিয়ে অন্য হাতে পকেট হাতড়ে মানিব্যাগ বের করল তুষার। বলল, কত টাকা দাদি? 30। তুষার 30 টাকা দিল না, বরং 50 টাকা ধরিয়ে দিল বৃদ্ধাকে। বৃদ্ধা প্রথমে নিতে চাইলেন না। জোর করতেই বললেন, চুড়িগুন কি তোমার বউর লাইগা নিতাছ বাজান? তুষার মলিন হাসল। জবাব দিল, না, প্রেয়সীর জন্য। তুষার বাসায় ফিরল রাত 1:56 ড্রয়িংরুমের সোফায় আফতাব সাহেব থমথমে মুখ নিয়ে বসেছিলেন। সে ভেতরে ঢুকতেই বাজখাই গলায় ধমক দিয়ে উঠলেন, কয়টা বাজে তুষার? এখন বাসায় আসার সময় হলো তোমার। কোথায় ছিলে এতক্ষণ? তুষার দাঁড়াল। স্বাভাবিক কণ্ঠে বলল, বাহিরে ছিলাম। বাহিরে কোথায়? দিন দিন তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুষার। এত রাত পর্যন্ত বাহিরে কি কাজ তোমার? আসলে কি জানো, দোষ তোমার না, ওই মেয়েটার। ওই মেয়ে তোমার জীবনে আসার পর থেকেই তুমি এমন পাগলাটে ধরনের হয়ে গেছ। কি করো না করো সেটা কি তুমি নিজে জানো? তোমার মাথাটা একেবারে খেয়ে ফেলেছে মেয়েটা। তুষার এতক্ষণ শান্ত থাকলেও এবার খানিকটা রেগে গেল যেন। বিরক্ত সহিত বলল, এখানে ওর কথা আসছে কোত্থেকে? যা করছি আমি নিজ ইচ্ছেতেই করছি। সব বিষয়ে ওকে টানবে না বাবা। আফতাব সাহেব বড় বড় চোখে তাকালেন। ঝাঝালো কণ্ঠে হেনার উদ্দেশ্যে বললেন, দেখেছ তোমার ছেলেকে, হেনা? পরের মেয়ের জন্য কি দরদ উতলে পড়ছে। নিজের বাবার সঙ্গে এভাবে কথা বলতেও মুখে বাজছে না ওর। হেনা করুণ চোখে ছেলের দিকে তাকালেন। এ বিষয়ে কোনরূপ উত্তর দিলেন না। চুপচাপ দাঁড়িয়ে রইলেন স্বামীর পাশে। তুষার একবার নিজ মাকে দেখছে তো একবার বাবাকে। ভীষণ বিরক্তি লাগছে তার। মনে হচ্ছে আশেপাশে কোনো সিরিয়ালের নাটক চলছে। ঘুম পাচ্ছে বড্ড। আর কোনো জবাব দিল না তুষার। সবকিছু সূক্ষ্মভাবে অগ্রাহ্য করে চলে গেল নিজের রুমে। আফতাব সাহেব কিন্তু তখনও থামেননি। উঁচু গলায় অনবরত বকে যাচ্ছেন তাকে। তুষার ফ্রেশ হয়েই বিছানায় গায়ে দিল। টেবিলে রাখা চুড়িগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি ভেবে ফোন হাতে নিল। অতঃপর হৈমন্তীর নম্বরে মেসেজ টাইপ করল, কাল শাড়ি পরে আসবেন হৈমন্তিকা। পরক্ষণেই হাতের কঠিন চাপে লিখাটা আবারও কেটে দিল সে। রবিবার। আজ রোদের তাপটা একটু বেশি। সূর্য যেন তার সহস্র ক্রোধ ঢালছে পৃথিবীতে। মানুষসহ কাকপক্ষীরও গরমে আজ বেহাল অবস্থা। বাসে বসে থাকা হৈমন্তী বাম হাতের পিঠে কপালের ঘাম মুছে নিল।
শহরের রিকশা চালকদের আজ কি হয়েছে কে জানে। আধ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও একটা রিকশা পায়নি সে। বাধ্য হয়ে বাসে উঠতে হয়েছে তার। ভেবেছিল জানালার পাশে বসলে হয়তো একটু হলেও বাতাসের ছোঁয়া গায়ে লাগবে, কিন্তু কই, গরমে যেন শরীর থেকেই তাপ বের হচ্ছে। হৈমন্তী ক্লান্ত নিঃশ্বাস ফেলল। বাস থেমেছে। কন্ডাক্টর যাত্রী নিচ্ছে। সেদিকে চেয়ে হৈমন্তী আবারও জানালা গলিয়ে বাহিরে তাকাতেই হঠাৎ কোত্থেকে তুষার এসে বসে পড়ল তার পাশে। কোনো কিছু না বলেই হৈমন্তীর ওড়না দিয়ে নিজের ঘর্মাক্ত ললাট মুছতে মুছতে আওড়াল। কি ভীষণ গরম পড়েছে, তাই না হৈমন্তিকা? হৈমন্তী চমকালো, ভরকালো, তাজ্জব বনে গেল। বিস্ফোরিত নয়নে চেয়ে আশ্চর্য কণ্ঠে বলল, আপনি এখানে? তুষার বিস্তর হাসল। প্রশ্নের জবাব না দিয়ে উল্টো জিজ্ঞেস করল, পানি হবে আপনার কাছে? হৈমন্তীর হাতেই পানির বোতল ছিল। সেটা তুষারকে দিতেই সে আগের মতোই মুখ লাগিয়ে পান করল তা। এরপর পানির বোতল ফেরত দিয়ে অনুমতি চেয়ে বলল, আপনার হাতটা একটু দিন তো হৈমন্তিকা। তুষার কি অনুমতি চাইল তার কাছে, নাকি আদেশ করল, ঠিক আন্দাজ করতে পারল না হৈমন্তী। জোরালো গলায় প্রশ্ন ছুড়ল, কেন? তুষার এবারও প্রশ্নের জবাব দিল না। নিজেই টেনে নিল হৈমন্তীর হাতজোড়া। কোলে রাখা প্যাকেট থেকে একটা একটা করে চুড়ি বের করে পরিয়ে দিতে লাগল তার দু হাতে। হৈমন্তী কেন যেন বাধা দিতে পারল না। ড্যাবড্যাব করে তাকিয়ে রইল ক্ষীণ লাজুক নয়নে। চুড়ি পরানো শেষ হতেই হৈমন্তীর হাত টেনে উঠে দাঁড়াল তুষার। হৈমন্তী জিজ্ঞাসু চোখে তাকাল। ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি ফুটিয়ে তুষার আওড়াল, চলুন হৈমন্তিকা, বাইকে করে আজ সারা শহর ঘুরব। বাইকের গতি বাড়ছে। শনশন আওয়াজে বাতাসের তীব্র ঝাপটা লাগছে কানে। ঠিকভাবে চোখ মেলে তাকাতে পারছে না হৈমন্তী। বাইকের পেছনের দিকটা আরো শক্ত করে খামচে ধরে সে চেঁচিয়ে বলল, স্পিড কমান তুষার। ভয় পাচ্ছেন হৈমন্তিকা? প্রতিউত্তরে আলতো হেসে জিজ্ঞেস করল তুষার। হৈমন্তী এবার ধমক দিয়ে উঠল, স্পিড কমাতে বলেছি তুষার। কথা শুনছেন না কেন? তুষার বাইকের স্পিড কমাল না, বরং আরো বাড়িয়ে দিল। এতে যেন ভয় দ্বিগুণ বেড়ে গেল হৈমন্তীর। চেঁচিয়ে প্রতিবাদ করার সময়টুকুও পেল না। কোনোমতে তুষারের কোমরের অংশের শার্ট শক্ত করে ধরে চোখ মুখ খিচে মূর্তির ন্যায় বসে রইল সে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগল। এখন বাইক থেকে পড়লে নিশ্চিত হাত পা ভেঙে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে তার। সরব বাতাসের শব্দ কমে গেল। গায়ে তেমন বাতাস লাগছে না এখন। আশপাশটা কেমন নীরব, শান্ত। পিটপিট করে চোখ মেলল হৈমন্তী। রাস্তার পাশে বাইক দাঁড় করানো। মাথা থেকে হেলমেট খুলছে তুষার। হৈমন্তী চোখ মেলতেই সে বলল, নামুন হৈমন্তিকা। বাধ্য মেয়ের মতো বাইক থেকে নেমে পড়ল হৈমন্তী। পরক্ষণেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই ক্ষিপ্ত স্বরে প্রশ্ন ছুড়ল, আপনাকে তখন স্পিড কমাতে বলেছিলাম আমি, না কমিয়ে উল্টো আরো বাড়িয়ে দিয়েছিলেন কেন? আপনাকে একটু জ্বালাচ্ছিলাম হৈমন্তিকা, রাগ করবেন না। তুষারের কথাটা ঠিক রাখতে পারল না হৈমন্তী। রেগে গেল। ক্ষিপ্ত চোখ জোড়ার অগ্নিকুণ্ডের ন্যায় তেজ দিয়ে ভস্ম করে দিতে চাইল তুষারকে। তুষার সেই ভয়ঙ্কর নেত্রে চেয়ে আরো একবার আহত হল যেন। দৃষ্টি গভীর হল তার। বক্ষস্থলে সৃষ্টি হল এক কঠিন ব্যথা। সেই ব্যথার রেশ ধরেই হেসে ফেলল সে। এগিয়ে গিয়ে হৈমন্তীর হাতের ভাঁজে হাত রাখল। লহু স্বরে বলল, চলুন হৈমন্তিকা।
রেস্টুরেন্টটির নাম নির্পাতা ছদ্মনাম। এই অদ্ভুত নামের রেস্টুরেন্টটির সবকিছুই কেমন অদ্ভুত লাগছে হৈমন্তীর। চেয়ার টেবিল থেকে শুরু করে ওয়েটারদের পোশাক আশাকও ভীষণ রকমের অদ্ভুত। সবাই পাঞ্জাবি পরে আছে। মাটির পাত্রে সার্ভ করা হচ্ছে খাবার। একপাশের দেওয়াল জুড়ে সোনালী অক্ষরে খুব সুন্দর করে লেখা মাছে ভাতে বাঙালি। হৈমন্তী প্রথমে ভেবেছিল এটা শুধুই বাঙালি খাবারের রেস্টুরেন্ট। এজন্যই হয়তো এখানে বাঙালি সংস্কৃতি স্বতঃস্ফূর্তভাবে বিরাজমান। অথচ না, তার ধারণা সম্পূর্ণ ভুল। মেনুকার্ডে আরও বিভিন্ন দেশের খাবারের নাম উল্লেখ করা আছে। হৈমন্তী আরও একবার রেস্টুরেন্টটি ভালোভাবে দেখে নিল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, আমাকে এখানে কেন এনেছেন তুষার? আমি সকাল থেকে কিছুই খাইনি হৈমন্তিকা। হৈমন্তী খানিক নরম সুরে জিজ্ঞেস করল, কেন খাননি? আপনার সঙ্গে খাবো বলে। আপনি আমাকে খাইয়ে দেবেন? নিঃসংকোচ আবদার। হৈমন্তী বিমূঢ় হয়ে বার কয়েকবার পলক ফেলল। তুষার তখনও মেনুকার্ড দেখতে ব্যস্ত। তার অভিব্যক্তি ভীষণ শান্ত, স্বাভাবিক। উঁচু গলায় হাত ছেড়ে ওয়েটারকে ডাকল সে। মেনুকার্ড থেকে কিছু খাবার অর্ডার করে হৈমন্তীকে বলল, আমার কাছে এসে বসুন হৈমন্তিকা। ওখান থেকে আপনার অসুবিধে হবে। হৈমন্তী উদাস নয়নে তাকাল। চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এবার বেশি বেশি করছেন না তুষার। একদমই না। হৈমন্তীর চোখে চোখ রেখে খুব গম্ভীরভাবে উত্তর দিল সে। হৈমন্তীর উদাসীনতা বাড়ল। বিরক্তি ছেয়ে গেল সর্বাঙ্গে। আরও একবার তুষারকে বোঝানোর চেষ্টা করল সে। দেখুন তুষার, আপনি যদি এই আবদারটা আমাকে একজন ছোট ভাই হিসেবে করতেন, বিশ্বাস করুন আমি সেটা পূরণ করতাম। কিন্তু আপনি তা করছেন না। আমি আপনার বয়সে 3 বছরের বড় তুষার। আমাদের এভাবে একসাথে ঘোরার মানে নেই। আপনাকে খাইয়ে দেওয়ার মানে নেই। আপনি যা চাইছেন তা কখনো সম্ভব নয়। আমাদের সমাজ পরিবার এটা কখনোই মানবে না। মূল কথা, আমিও আপনাকে চাইছি না। তবে কেন আমার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করছেন আপনি? কেন বুঝতে পারছেন না এটা অসম্ভব? কথাগুলো বলে শুকনো ঢোক গিলল হৈমন্তী। জবাবের অপেক্ষা করতে লাগল। তুষার কিছুক্ষণ চুপচাপ নির্নিমেষ চেয়ে রইল তার মুখপানে। পরক্ষণেই ঠোঁটে বিস্তর হাসির রেখা ফুটিয়ে তুলল। কাতর চোখখানায় একরাশ মুগ্ধতা নিয়ে নিষ্পাপ স্বরে আওড়াল, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি হৈমন্তিকা। আপনি কেন সেটা বুঝতে পারছেন না? হঠাৎ কান্না পেয়ে গেল হৈমন্তীর। ছেলেটা এমন অবুঝের মতো করছে কেন? এটা বিদেশ না, বাংলাদেশ। যেখানে নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা মানে মেয়েটা ছেলেটাকে ফাঁসিয়েছে। নিজের চেয়ে বড় মেয়েকে বিয়ে করা মানে ছেলেটার কপাল খারাপ। অনবরত কলিং বেলের শব্দ পাওয়া যাচ্ছে, থামছেই না। রাবেয়া বেশ বিরক্তি সহিত রান্নাঘর থেকে বেরলেন। দরজার কাছে যেতে যেতে রোষপূর্ণ গলায় হাঁক ছাড়লেন, কে? অতঃপর দরজা খুলতেই বিরক্তি যেন উবে গেল ওনার। দরজার সামনে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন আফতাব সাহেব। রাবেয়াকে দেখেই তিনি প্রশ্ন করলেন, আশরাফ সাহেব বাসায় আছেন? উনার সাথে আমার কিছু কথা আছে। রাবেয়া থেমে থেমে বললেন, আছে। ভেতরে আসুন। ভেতরে ঢুকব না। উনাকে এখানে ডাকুন। জি। এরপর ভেতরে ঢুকে আশরাফ সাহেবকে ডেকে আনলেন রাবেয়া। নিজে চলে গেলেন রান্নাঘরে। ইলিশ মাছ বোধহয় এতক্ষণে পুড়েই গেল। এ নিয়ে রাবেয়ার চিন্তার শেষ নেই। আশরাফ সাহেব আফতাব সাহেবকে দেখে খানিক হাসলেন। বিনয়ের সঙ্গে বললেন, কোনো সমস্যা ভাই? এ সময়ে আসলেন?
আফতাব সাহেব কোনো ভনিতা ছাড়াই গম্ভীর স্বরে বললেন, যত দ্রুত সম্ভব অন্য বাসা দেখুন। আগামী মাসে বাসা ছেড়ে দিতে হবে আপনাদের। আশরাফ সাহেবের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বিস্ময় নিয়ে তিনি প্রশ্ন করলেন, মানে? কেন? আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে ভাই? সেটা আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন। আপনার মেয়ে কোথায়? নিশ্চয়ই বাইরে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে কি করেছে? আফতাব সাহেব তাচ্ছিল্যের সঙ্গে হাসলেন এবার। আপনার মেয়ে আমার ছেলেকে ফাঁসাতে চাচ্ছে। যেই দেখেছে আমার ছেলের অনেক টাকা, ভবিষ্যৎ উজ্জ্বল, সেই আমার ছেলের গলায় ঝুলতে চলে এসেছে। আমার ছেলের মাথা খেয়ে ফেলেছে আপনার মেয়ে। ওকে ছাড়া আমার ছেলে যেন কিছু বুঝেই না। অথচ আপনার মেয়ের কি নাকট! নিজেই আমার ছেলের মাথা নষ্ট করে, নিজেই কমপ্লেইন করছে আমার ছেলে কিনা আপনার মেয়েকে বিরক্ত করে। আরে আপনার মেয়েই একটা থার্ড ক্লাস। নিজের চেয়ে ছোট ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাচ্ছে। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় মুহূর্তেই রেগে গেলেন আশরাফ সাহেব। আফতাব সাহেবের কথা শেষ হবার আগেই উঁচু গলায় চেঁচিয়ে উঠলেন, ভদ্রভাবে কথা বলুন। আমার মেয়ে কেমন তা আপনার থেকে জানতে হবে না আমার। নিজের ছেলের দোষ আমার মেয়ের ঘাড়ে চাপাবেন না। খবরদার! আফতাব সাহেব আরও দ্বিগুণ চেঁচিয়ে উঠলেন, আপনাদের থেকে ভদ্রতা শিখতে হবে না আমার। নিজেরা আগে শিখে আসুন গিয়ে। আগামী মাসের ১ম তারিখেই যেন এ ফ্ল্যাটে আপনাদের কাউকে না দেখতে পাই আমি। নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আপনাদের। কি ভেবেছেন আপনারা? আমার ছেলেকে নিজের বশে আনতে চাইবেন আর আমি আনতে দিব? কক্ষনো না। আশরাফ সাহেব প্রতিবাদ করতে গিয়েও করলেন না। আফতাব সাহেবের মুখের ওপর দরজা লাগিয়ে দিলেন। আশরাফ সাহেবের মতে নীরবতাই সবচেয়ে বড় অপমান। তাছাড়া কুকুর ঘেউ ঘেউ করলে কি আমাদেরও ঘেউ ঘেউ করতে হবে? নিজেকে শান্ত করার চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনোভাবেই পারছেন না। শক্ত মুখে দাঁড়িয়ে আছেন। ওদিকে আফতাব সাহেব চেঁচামেচি করেই যাচ্ছেন। ইতিমধ্যে উপর নিচ তলার ফ্ল্যাট থেকে মানুষ চলে এসেছে দেখতে। চেঁচামেচি শুনে রাবেয়া রান্নাঘর থেকে ছুটে আসলেন। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে হৈমন্তীর আব্বু? আফতাব ভাই এত চেঁচাচ্ছেন কেন? আশরাফ সাহেব উত্তর দিলেন না। শক্ত দৃষ্টি নিক্ষেপ করলেন মেঝেতে। হৈমন্তী তখনই বেরিয়ে গেছে রেস্টুরেন্ট থেকে। তুষার শত ডাকলেও থামেনি। রিকশা পাওয়া মাত্রই উঠে বসে তাতে। নিজের ফ্ল্যাটে আসতেই খানিকটা অবাক হয় সে। প্রতিদিনের তুলনায় একটু বেশি শান্ত আজকের পরিবেশ। আশরাফ সাহেব সোফায় চুপচাপ বসেছিলেন। সেদিকে একবার তাকিয়ে হৈমন্তী যেতে নিলেই পেছনে থেকে উনার গম্ভীর ডাক, এদিকে আয় হৈমন্তী। বাবার ডাকে থমকে দাঁড়ালো হৈমন্তী। জবাব নিল, জি বাবা। আশরাফ সাহেবের মুখ মলিন, গাম্ভীর্যপূর্ণ। হৈমন্তীর দিকে একবারও তাকাচ্ছেন না তিনি, বরং ওভাবেই বললেন, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখো। নতুন বাসা পেলেই এ ফ্ল্যাট ছেড়ে দেব আমরা। হঠাৎ? কেন বাবা? হৈমন্তীর কপালে ভাঁজ পড়ল। বিমূঢ় হয়ে জিজ্ঞেস করল সে। অথচ আশরাফ সাহেব কোনরূপ উত্তর দিলেন না। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। ঘন ঘন শ্বাস নিচ্ছেন তিনি। হৈমন্তীও আর পাল্টা প্রশ্ন করল না। নীরবে প্রস্থান করতে নিলেই আশরাফ সাহেব সরব জিজ্ঞেস করে উঠলেন, তোর কি তুষারের সঙ্গে সম্পর্ক আছে হৈমন্তী? হৈমন্তী ভরকে গেল। ভীতু নয়নে তাকালো আশরাফ সাহেবের দিকে। বুঝতে পারছে না হুট করে তিনি এহেন প্রশ্ন করছেন কেন তাকে। তুষার কি উনাকে কিছু বলে দিয়েছে?
কিন্তু তা কিভাবে হয়? তুষার তো এতক্ষণ তার সঙ্গেই ছিল। সামান্য তোতলিয়ে হৈমন্তী বলল, না বাবা। হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? তিনি এক পলক হৈমন্তীর দিকে তাকালেন। নিজের রুমে যেতে যেতে কথাটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললেন, না কিছু না। হৈমন্তী হতবিহ্বল হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। আশরাফ সাহেবকে এমন অস্বাভাবিক আচরণ করতে কখনো দেখেনি সে। এতটা চিন্তিত হতেও কখনো দেখেনি। সকালেও তো ঠিক ছিলেন তিনি। এখন আবার কি হলো? বিষয়টা ঘাটাতে গিয়েও কি ভেবে আর ঘাটালো না হৈমন্তী। সেও আজ বড্ড ক্লান্ত। ক্লান্ত শরীর নিয়ে রুমে গিয়েই প্রথমে ফুল স্পিডে বৈদ্যুতিক পাখা চালিয়ে দিল সে। আরাম করে বিছানায় বসল। কিছুক্ষণ অতিবাহিত হতেই কোত্থেকে হেমন্ত হন্তদন্ত পায়ে ছুটে এলো তার কাছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগল। অতঃপর উত্তেজিত গলায় জিজ্ঞেস করল, আপু, আব্বু কিছু বলেছে তোমাকে? বকেছে? হৈমন্তী ভ্রু কুঁচকাল। বকবে কেন? মা তোমাকে কিছু বলেনি? না। হেমন্ত এবার মাথা দুলাতে দুলাতে বলল, আমি পুরোটা জানি না। ওই সময় বাসায় ছিলাম না। তবে আমাদের বিল্ডিংয়ের কার্তিক থেকে জেনেছি দুপুরে নাকি তুষার ভাইয়ার আব্বু এসেছিল বাসায়। তোমার নামে আব্বুকে আজেবাজে কথা বলে গেছে। সম্ভবত তোমার আর তুষার ভাইয়াকে নিয়ে ঝগড়াও লেগেছিল বলল। বিল্ডিংয়ের মানুষ জড়ো হয়ে গিয়েছিল আমাদের বাসার সামনে। তখন থেকেই আব্বু এমন রেগে আছে। আমি তো ভেবেছিলাম আব্বু তোমাকে বকবে। একটু আগে আমাকেও বকেছিল। শেষের বাক্যটি মন খারাপ করে বলল হেমন্ত। পরক্ষণেই বোনের দিকে তাকালো, সে কিছু বলবে সেই আশায়। অথচ হৈমন্তী কিছুই বলছে না। চুপচাপ অনুভূতি শূন্য হয়ে বসে আছে বিছানায়। দৃষ্টি মেঝের দিকে নিবন্ধ। বাহ্যিকভাবে শান্ত দেখালেও হৈমন্তীর ভেতরটা কেমন তীব্র বিষাদে বিষিয়ে যাচ্ছে। সে আন্দাজও করতে পারেনি এমন কিছু ঘটবে। তার জন্য আশরাফ সাহেবকে অপমানের সম্মুখীন হতে হবে। বুক চিরে এক বেদনাদায়ক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ক্ষীণ আওয়াজে বলল, পানি দেয় হেমন্ত। হেমন্ত এক মুহূর্ত দেরি করল না। বিছানার পাশের ছোট্ট টি টেবিলের জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল হৈমন্তীর দিকে। ধীর স্থিরভাবে গ্লাসের অর্ধেক পানি পান করল হৈমন্তী। বিষাদে পানীয় গলা দিয়ে নামছে না যেন। চোখের সামনে শুধু বাবার চিন্তিত শুকনো মুখশ্রী ঝাপসা ভাবে ভেসে উঠছে বারংবার। একদিন আশরাফ সাহেব উৎফুল্ল মনে বলেছিলেন এমন এক মুহূর্ত আসবে যখন তিনি হৈমন্তীকে নিয়ে গর্ব করবেন। তার মেয়েই তার মুখ উজ্জ্বলের কারণ হবে। কিন্তু কোথায়? সেই মুহূর্তটা তো আসলো না। বরং নিজের এই মেয়ের জন্যই অন্যের কাছে অপদস্থ হতে হয়েছে উনাকে। ভাবতেই নেত্রকোণে বিন্দু বিন্দু জল এসে জমা হলো তার। টলমলে হয়ে উঠল আখিজোড়া। বোনের কষ্ট দেখে অদ্ভুতভাবে হেমন্তরও কষ্ট হতে লাগল খুব। পানির গ্লাস নিয়ে সে কাদো গলায় আওড়াল, প্লিজ কান্না করো না আপু। আমি তুষার ভাইয়ার সাথে আর মেলামেশা করব না। তুমি শুধু কান্না থামাও। নভস্থলের মন আজ বেজায় খারাপ। সেই সকাল থেকেই কেঁদে চলেছে সে। মাঝে মাঝে তার এই বিরতিহীন কান্নায় অসহ্য হয়ে ধমক দিয়ে চমকে উঠছে বিদ্যুৎ। হৈমন্তী উদাস মনে আকাশ পানে চেয়ে রইল। দুদিন ধরে ভার্সিটি যাওয়া হয় না তার। সে ইচ্ছে করেই যায় না। ছাদ বারান্দা সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। বাহিরে গেলেই তো তুষারের মুখোমুখি হতে হবে তাকে। যা সে চায় না। একদম চায় না। হঠাৎ রান্নাঘর থেকে মায়ের হাঁক শুনতে পেল হৈমন্তী। রাবেয়া জোরে জোরে চেঁচিয়ে বলছেন, ছাদ থেকে ডানদিকের গাধা গাছটা নিয়ে আয় হৈমন্তী।
গাছটা এমনিতেই নষ্ট হওয়ার পথে, পানিতে হয়তো মরেই যাবে। হৈমন্তী দ্বিরুক্তি করল না। হেমন্ত বাসায় নেই। শত মানা করার পরও শেষে দেখা যাবে তাকেই যেতে হয়েছে ছাদে। সে ছোট্ট করে জবাব দিল, আনছি। অদ্ভুত হলেও সত্য, ওই দিনের ঘটনা নিয়ে রাবেয়া এখনো একটা প্রশ্নও করেননি তাকে। তার আচরণ একদম স্বাভাবিক। তবে আশরাফ সাহেব আগের চেয়ে কথা কমিয়ে দিয়েছেন। কথায় কথায় মা ডাকটা বড্ড মনে পড়েছে এই 2 দিনে হৈমন্তীর। হৈমন্তী খুব সাবধানে ছাদে পা ফেলল। পানিতে পিচ্ছিল হয়ে গেছে মেঝে। গুটি গুটি পায়ে ছাদের ডান দিকে গিয়ে গাধা গাছের টপটা এক হাতে নিল। অন্য হাতে ছাতার হ্যান্ডেলটা ধরে পেছনে ফিরতেই ভীষণভাবে চমকে গেল সে। ছাদের সদর দরজায় অস্পষ্টভাবে তুষারকে দেখা যাচ্ছে। তার স্থির দৃষ্টি হৈমন্তীর মুখপানে। চেহারায় একরাশ গাম্ভীর্যের ভিড়। হৈমন্তী দ্রুত চোখ সরিয়ে নিল। মস্তিষ্কে কোনরূপ উদ্ভট ভাবনা আসতে না দিয়ে শক্ত মনে পা ফেলতে লাগল সামনের দিকে। উদ্দেশ্য তুষারকে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু তার এই কঠোর ভাবটা বেশিক্ষণ টিকল না। হঠাৎই দ্রুত পায়ে এগিয়ে এসে ছাতার ভেতর ঢুকে পড়ল তুষার। স্তব্ধ হৈমন্তী তৎক্ষণাৎ থমকে দাঁড়াল। বড় বড় চোখে তাকালো তুষারের দিকে। তুষার ভ্রূক্ষেপহীন। আলতো হাতে হৈমন্তীর গালে হাত রাখল সে। লহুস্বরে জিজ্ঞেস করল, কেঁদেছেন কেন হৈমন্তিকা? তুষার অনেকটা ঝুঁকে আছে হৈমন্তীর দিকে। তার অস্বস্তি হচ্ছে। তুষারকে হালকা ধাক্কা দিল সে। কাঠোকাঠ গলায় বলল, সরে দাঁড়ান তুষার। তুষার কথা শুনল না। অবাধ্যের ন্যায় ওভাবেই রইল। গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, আপনারা বাসা ছেড়ে দিচ্ছেন হৈমন্তিকা? কেন? কেন এত জ্বালাচ্ছেন আমাকে? আমি আপনাকে জ্বালাচ্ছি না তুষার, বরং আপনি জ্বালাচ্ছেন আমাকে। আমার কাছ থেকে দূরে থাকুন তুষার। আমি আপনাকে ভালোবাসি না। তবুও কেন পিছু ছাড়ছেন না আমার? কেন নিজের সময় নষ্ট করছেন? তুষারের চাহনি গভীর হল। আরও ঝুঁকে এলো সে। সযত্নে হৈমন্তীর কপালের চুলগুলো কানে গুজে দিল। ক্ষীণ আওয়াজে বলল, আপনি আমাকে ভালোবাসবেন হৈমন্তিকা। একদিন ঠিক ভালোবাসবেন। হৈমন্তী আশ্চর্য চোখে তাকাল। কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলল, এত কিছুর পর আপনি কিভাবে ভাবছেন আমি আপনাকে ভালোবাসব? অন্তত আপনার বাবার ওরকম ব্যবহারের পর তো কখনো না। তুষারের কপালে ভাঁজ পড়ল। বুঝতে না পেরে জিজ্ঞেস করল, মানে? হৈমন্তী হাসল। তাচ্ছিল্যের হাসি। জানেন না তাই তো। আপনার বাবাকে জিজ্ঞেস করে নেবেন। আর হ্যাঁ, একটা অনুরোধ করব, রাখবেন। তুষার জবাব দিল না। শুধু ভ্রু কুঞ্চিত করে নিষ্পলক চেয়ে রইল। হৈমন্তী নিজ থেকেই আবার বলল, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। গোধূলির আগমন ঘটছে পৃথিবীতে। পূব দিকের নীল রঙা আকাশটা কি দারুণ হলদে কমলা হয়ে উঠেছে। মাত্র রান্নাঘর থেকে নিজের রুমে এসেছে হৈমন্তী। সন্ধ্যার নাস্তা হিসেবে আজ চনাবুট, পেঁয়াজু আর আলুর চপ রেঁধেছে সে। গরমে ঘর্মাক্ত তার পুরো মুখশ্রী। মুখ না ধুলে এবার হচ্ছেই না। চটজলদি হাত মুখ ধুয়ে বিছানায় বসতে না বসতেই হেমন্ত চলে এলো বাহির থেকে। ব্যস্ত হয়ে ব্যগ্র গলায় বলল, আব্বু তো নতুন বাসা খুঁজতে উঠে পড়ে লেগেছে আপু। এবার কি হবে? হৈমন্তী ক্লান্ত নিঃশ্বাস ফেলে, কি হবে আর? অন্য বাসায় উঠব। তাহলে তুষার ভাইয়া? হেমন্তের কণ্ঠ উত্তেজনায় ভরপুর। কপালে দুশ্চিন্তার বলিরেখা। হৈমন্তী ভ্রু কুঁচকে তাকাল। জিজ্ঞেস করল, মানে? মানে তুমি তুষার ভাইয়াকে ভালোবাসো না?
হৈমন্তীর আখিজোড়া বড় হয়ে এলো। চোখ রাঙিয়ে তাকালো সে। রোষপূর্ণ গলায় ধমক দিয়ে উঠল। মুখ সামলে হেমন্ত, মাত্র 9-এ পড়িস তুই। নিজের চেয়ে বড় ছেলেদের সঙ্গে মেলামেশা করে মাথা বিগড়ে গেছে পুরোপুরি। বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস নাকি? আদব কায়দার অভাব হয়েছে তোর? হেমন্ত চুপসে গেল। কি যেন বলতে গিয়ে আবারও থেমে গেল সে। মুখ কালো করে চলে গেল অন্যদিকে। আফতাব সাহেবের সঙ্গে তুষারের দেখা হয় না প্রায় 2 দিন। আজ শুক্রবার। জুম্মার নামাজ পড়ে ড্রয়িং রুমের সোফায় বসে টেলিভিশন দেখছে তুষার। মুখভঙ্গি অস্বাভাবিক শান্ত, শীতল, নির্বিকার। টেলিভিশনের চ্যানেল পাল্টাতে পাল্টাতে উঁচু গলায় ডেকে উঠল সে, মা, ঠান্ডা পানি দাও। ওপাশ থেকে উত্তর এলো, অপেক্ষা কর, আনছি। ততক্ষণে আফতাব সাহেব এসে পড়েছেন বাসায়। ড্রয়িং রুমের টেবিলের ওপর মাথার টুপি খুলে রেখে সোফায় বসতে বসতে বললেন, আজ সূর্য কোথায় উঠেছে তুষার? সকাল সকাল বাহিরে না গিয়ে বাসায় বসে আছো যে? আফতাব সাহেবের মন মেজাজ আনন্দে স্বতঃস্ফূর্ত। কণ্ঠে রসিকতা বিদ্যমান। হবেই না কেন? পথের কাঁটা আস্তে আস্তে সরে যাচ্ছে যে। তুষার জবাব দিল না। চ্যানেল পাল্টানোতে সম্পূর্ণ মনোযোগ তার। আফতাব সাহেব আবার বললেন, বেকার না ঘুরে এবার একটু ব্যবসায়ও তো হাত লাগাতে পারো তুষার। ম্যানেজারকে বলে দেব আমি, টুকিটাকি কাজ করবে। এরপর মাস্টার্স শেষ হতেই ভালো দেখে একটা মেয়ে বিয়ে করিয়ে দেব তোমার। আফতাব সাহেব যত আগ্রহ নিয়ে কথাটা বললেন ততই আগ্রহহীন তুষার। সে আগের ন্যায় নিশ্চুপ। আফতাব সাহেব এবার বিরক্ত হলেন। বিরক্তির সুরে জিজ্ঞেস করলেন, কি সমস্যা তুষার? কথা বলছো না কেন? তুষার তার শীতল দৃষ্টি মেলে ধরল। ক্ষীণ আওয়াজে প্রশ্ন ছুড়ল, হৈমন্তিকার পরিবারকে ফ্ল্যাট ছেড়ে যেতে বলেছ কেন বাবা? আফতাব সাহেবের মুখের রং পাল্টে গেল নিমিষেই। মলিন হয়ে এলো তা। থমথমে গলায় বললেন, কোনো থার্ড ক্লাস পরিবার আমার ফ্ল্যাটে থাকার অধিকার রাখে না। ওদের মাঝে কি থার্ড ক্লাস দেখেছ তুমি? শুধু একটা কারণ দেখাও। দেখার আর কি বাকি আছে? ওই মেয়ে যেভাবে তোমার ব্রেনওয়াশ করেছে, আমি কিছু বললে সেটা বিশ্বাস করবে তুমি? অবশ্যই না। কারণ তুমি ভুল বুঝছো এবং করছো। উনি আমার ব্রেনওয়াশ করেননি বাবা, বরং আমি উনাকে বিরক্ত করছি। আফতাব সাহেব বিস্মিত স্বরে বললেন, এসব বলতে লজ্জা করছে না তোমার তুষার? একদম না। বিয়ে করলে আমি হৈমন্তিকাকেই করব বাবা, সেটা তুমি চাও বা না চাও। খবরদার তুষার, আমার সন্তান হয়ে আমার মতামতের বিরুদ্ধে কিছুই করতে পারবে না তুমি। ক্ষিপ্ত স্বরে বললেন তিনি। তুষার তাচ্ছিল্যের সঙ্গে হাসল। তোমার ছেলে? সিরিয়াসলি? হঠাৎ করে এত অধিকার দেখাচ্ছ কেন তুমি? আমি যখন নিঃস্ব ছিলাম তখন কোথায় ছিল তোমার এই অধিকার বোধ? সবার বাবা যখন তাদের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যেত তখন কোথায় ছিলে তুমি? যে বয়সে বাবার সঙ্গে অন্যরা খেলাধুলা করত সে বয়সে আমি কেন ব্যতিক্রম ছিলাম? তুমি কখনোই আমার ভালো চাওনি বাবা। আমার বন্ধুবান্ধব, জামা কাপড়, স্কুল কলেজ সব তোমার কথা অনুযায়ী হবে না। হৈমন্তিকাকে আমি ছাড়ব না বাবা, কক্ষনো না। আফতাব সাহেব চেঁচিয়ে উঠলেন, আমি ওই মেয়েকে কখনোই নিজের ছেলের বউ হিসেবে মানব না তুষার। তুমি কেন বারবার ভুলে যাচ্ছ মেয়েটা তোমার বয়সে 3 বছরের বড়? তুষার চলে যাচ্ছিল। এহেন কথায় সিঁড়ির কাছে এসে থামল। নির্লিপ্ততা ভাবে জবাব দিল, ভুলিনি বাবা। আর এটাও ভুলিনি আমি উনাকে ভালোবাসি। হেনা মুরগির মাংস রাঁধছিলেন।
আফতাব সাহেবকে চেঁচাতে দেখে দ্রুত চুলা বন্ধ করে দিলেন। তুষারের জন্য পানি নিয়ে ড্রয়িং রুমে ছুটলেন। ততক্ষণে তুষার চলে গেছে। আফতাব সাহেব প্রচণ্ড রেগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন। ড্রয়িং রুমে তুষারকে না দেখে হেনা আফতাব সাহেবকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তুষারের আব্বু? আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আর তুষার কোথায়? তীব্র ঝংকার তুলে তিনি ধমক দিয়ে উঠলেন, তুষারের নাম মুখেও নিবে না তুমি। তোমার কারণে ছেলেটা এত বিগড়ে গেছে। রাকিব আহসান, রংপুর শহরে আশরাফ সাহেবের একমাত্র চেনা পরিচিত লোক, প্রাণপ্রিয় বন্ধু। তারই ছেলে নওয়াজ আহসান। রংপুরের এই ফ্ল্যাটটাও নওয়াজই খুঁজে দিয়েছিল আশরাফ সাহেবকে। তিনি যেহেতু রংপুর শহর এতটাও চেনেন না, সেহেতু আবারও নওয়াজকে ডেকে আনেন বাসায়, নতুন বাসা খুঁজতে সাহায্য করার জন্য। তখন সকাল 9:30টার কাছাকাছি। অনেকদিন ভার্সিটি না যাওয়ায় আজ পারু বেশ তাড়া দিচ্ছে হৈমন্তীকে। তৈরি হতেও খানিক দেরি হয়ে গেছে তার। দ্রুত তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতেই নওয়াজের চোখে পড়ে গেল সে। মুখ ভরে হেসে সে জিজ্ঞেস করল, কেমন আছো হৈমন্তী? হৈমন্তী অল্প হাসল, নম্র আওয়াজে উত্তর দিল, ভালো ভাইয়া। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। ভার্সিটি যাচ্ছ নিশ্চয়ই? আমিও এখন বের হব। চলো তোমাকে পৌঁছে দেই। হৈমন্তী দ্বিরুক্তি করতে চাইল, তার আগেই আশরাফ সাহেব সায় দিয়ে উঠলেন, ভালো বলেছ নওয়াজ। হৈমন্তী, দ্রুত যা, একটু পরেই 10টা বাজবে। দেরি হচ্ছে না তোর? হৈমন্তী হাঁসফাঁস করতে লাগল। অস্বস্তিতে মুখ পাংশুটে হয়ে গেছে তার। নওয়াজ সুঠাম দেহের অধিকারী, খানিক সুদর্শনও বটে। শ্যামবর্ণ গায়ের রং, তীক্ষ্ণ চোখে সামনে তাকানোর পাশাপাশি হৈমন্তীকে বার দুয়েক আর চোখে দেখেছে সে। সেদিকে একদম খেয়াল নেই হৈমন্তীর। সে রিকশার কোণ ঘেঁষে বসে আছে। দমকা হাওয়ায় বারবার পড়ে যাওয়া ঘোমটাটি কপাল অবধি ঢেকে নিল সে। তীব্র অস্বস্তিতে আরেকটু চেপে বসল। তা দেখে নওয়াজ নরম গলায় বলল, আরেকটু হলেই তো পড়ে যাবে হৈমন্তী। এদিকে চেপে বসো। আমরা তো যথেষ্ট দূরত্বেই বসে আছি। সরাসরি বলায় হালকা লজ্জা পেল হৈমন্তী। জোরালো হেসে বলল, সমস্যা নেই, আমি ঠিক আছি ভাইয়া। কই ঠিক আছো? আমি তো দেখছি রিকশা একটু টোকা খেলেই রাস্তায় পড়ে যাবে। কথাটা মন্দ বলেনি নওয়াজ। সত্যিই আরেকটু হলে নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে যেতে পারে সে। তাই আর কথা বাড়ালো না হৈমন্তী। অল্প দূরত্ব ঘুচিয়ে বসল, তবে প্রতিউত্তরে কিছু বলল না। নওয়াজ ক্ষীণ সময়ের জন্য চুপ থেকে আবার বলল, তোমার কি ধরনের বাসা পছন্দ হৈমন্তী? আমি সে হিসেবে তোমাদের জন্য বাসা খুঁজব। আমি কি বলবো আপনিই ভালো জানবেন। তবুও বলো। হৈমন্তী আনমনে খোলা আকাশের দিকে চাইল। মুক্ত বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নিয়ে বলল, বাসাটা যেন খোলামেলা জায়গায় হোক। আমার রুমে যেন একটা বিশাল বড় বারান্দা থাকুক, যেখানে দাঁড়িয়ে আমি প্রকৃতি বিলাস করতে পারব। রাতে জ্যোৎস্নায় স্নান করতে পারব। এই যে এভাবে মুক্ত বাতাসে শ্বাস নেব। কথাগুলো বলার সময় বিস্তর হাসি ফুটে উঠে তার অধর যুগলে। সেদিকে স্থির দৃষ্টি মেলে নওয়াজ প্রশ্ন ছুড়ল, তুমি প্রকৃতি প্রিয় মানুষ তাই না? হ্যাঁ, বলে নওয়াজের পানে মুচকি হেসে তাকালো হৈমন্তী। পরক্ষণেই নওয়াজের হঠাৎ বলা প্রশ্নে হকচকাল সে। বিরক্ত হল ভীষণ। আমি শুনেছি তোমাকে নাকি তোমার চেয়ে বয়সে ছোট একটা ছেলে বিরক্ত করে। এজন্যই বাসা ছাড়ছ তোমরা? হৈমন্তী প্রথমে ভাবল জবাব দেবে না,
তারপর আবার ভাবল, জবাব না দেওয়ায় যদি অভদ্র ভাবে। ছোট্ট করে সে উত্তর দিল, না। তাহলে আঙ্কেল যে বললেন। প্রশ্নাত্মক চাহনি নওয়াজের। হৈমন্তীর বিরক্তির মাত্রা বাড়ল। বাবা উনাকে এসব কথাও বলে দিয়েছেন। কি দরকার ঘরের কথা বাহিরের মানুষকে বলার? অসন্তুষ্টিতে চোখ মুখ কুঁচকাল সে। ক্ষীণ আওয়াজে বলল, জানি না আমি। আজ সারাদিন তুষারের দেখা মেলল না। ভার্সিটিতেও কোথাও দেখতে পায়নি হৈমন্তী। আজ কি তবে তুষার আসেনি? মনে মনে নিজেকে জিজ্ঞেস করতেই দীর্ঘশ্বাস ফেলল সে। ছেলেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। প্রতিদিনের জ্বালাতন করাটা এক অদৃশ্য মায় ফেলছে তাকে। হৈমন্তীর দীর্ঘশ্বাসগুলো জড়ো হতে লাগল। অতি সন্তর্পণে সেগুলো বেরিয়ে আসতে দিল সে। কঠিন ভাষায় নিজেকে শাসাল, পাগল হলি তুই হৈমন্তী। যার জন্য তোর বাবাকে অপমান হতে হয়েছে তাকে নিয়ে ভাবছিস। লোকে কি বলবে? তোর বাবার মনটা ভেঙে যাবে না? মুহূর্তেই নিজের অনুভূতিকে সুদূর ছুঁড়ে মারল সে। প্রশ্রয় দিল না। রিকশা খুঁজতে গিয়ে দেখল রাস্তায় আজও রিকশা চালকের হরতাল। তাদের ঘোর আন্দোলন চলছে ব্যস্ত থাকার, অন্যদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার। শুধু হৈমন্তীর বেলায় তারা ব্যতিক্রম। নিরুপায় হয়ে বাসে উঠল সে। জানালার পাশের সিটে আগে থেকেই একটা ছেলে বসেছিল। এই ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকাও সম্ভব না। অগত্যা ছেলেটির পাশেই বসল সে। কোলাহলপূর্ণ যান্ত্রিক যানবাহনটি পর পর দুটো স্টপে এসে থামল। কিছুক্ষণ যাওয়ার পর যখন তৃতীয়তম স্টপে বাসটি থামল, বাসের দরজা দিয়ে তুষারকে ঢুকতে দেখল হৈমন্তী। ভরকে গেল। চোখ বড় বড় করে তাকাল। তুষারের মুখে রাজ্যের বিরক্তি। আজও পাঞ্জাবি পরেছে সে। ছাই রঙা পাঞ্জাবিটি ফর্সা শরীরে কি দারুণ মানিয়েছে। তুষার হৈমন্তীর দিকে এগিয়ে এলো। এসেই পাশের সিটের ছেলেটিকে সরাসরি বলল, ভাইয়া, সামনে একটা সিট খালি আছে। আপনি ওখানে গিয়ে বসুন। ছেলেটা হেডফোন কানে গান শুনছিল। তবুও কিভাবে যেন গানের এক একটা সুর, কথা স্পষ্ট শোনাচ্ছিল কর্ণকুহুরে। তোমার হৃদ মাঝারে রাখি, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর, আর তো পাব না। তোমায় হৃদ মাঝারে রাখি, ছেড়ে দেব না। ছেলেটা হেডফোন কান থেকে খুলল। আঞ্চলিক ভাষা টানের সহিত প্রশ্ন করল, জি, কিছু বলছেন? আপনি সামনের সিটে গিয়ে বসুন। আশ্চর্য। কেন? খানিক উঁচু গলা ছেলেটির। তুষার চোখে মুখে বিরক্তির রেশ ছিটিয়ে গম্ভীর স্বরে আওড়াল, আপনার পাশের মেয়েটি আমার বউ, তাই অন্য সিটে বসুন। আমি ওর সাথে বসব। ছেলেটি ভ্রু কুঁচকে তাকাল। হৈমন্তীর দিকে একবার তাকাল। হৈমন্তীরও একই অবস্থা। কপাল অতিরিক্ত কুঁচকানো, চেহারায় বিস্ময় ভাব। লোকটি আবার তুষারের দিকে তাকাল। ক্ষিপ্ত স্বরে বলল, আপনার বউ হইলে নিয়া যান। আমি আমার সিট ছাড়ব কেন? তুষারের আখিজোড়া তীক্ষ্ণ হল। সূক্ষ্ম পর্যবেক্ষণ করে নিল ছেলেটিকে। হৈমন্তীর দিকে না তাকিয়ে কঠিন আদেশের সঙ্গে বলল, উঠুন হৈমন্তিকা। কণ্ঠে ধমকের রেশ। হৈমন্তী দাঁড়িয়ে গেল। তুষার এবার সত্যি সত্যি ছেলেটিকে ধমক দিয়ে উঠল, জায়গা দিন। হ্যাংলা পাতলা ছেলেটি মুখ বাঁকাল। কি যেন বিড়বিড় করে জায়গা দিল হৈমন্তীকে। হৈমন্তী পা বাড়ানোর আগেই তার হাত ধরে বাস থেকে নেমে গেল তুষার। ফুটপাত ধরে দ্রুত হাঁটতে হাঁটতে তীব্র ঝঙ্কার তুলে বলল, বেয়াদব ছেলেটার সঙ্গে বসেছিলেন কেন? আর সিট ছিল না? বাসেই উঠতে হবে কেন? হৈমন্তী হাত ছাড়াতে চাইল।
কাঠোকাঠ গলায় জবাব দিল, রিকশা পাইনি। তুষার হাতে বাঁধন শক্ত করে বলল, তবে সিএনজি নিতেন, কিংবা আমাকে বলতেন, ওই ছেলের সাথেই কেন বসবেন? হারামিটা কিভাবে আপনার দিকে তাকাচ্ছিল খেয়াল করেছেন? রোদের কঠিন তেজ মেঘের আড়ালে মিয়ে যাচ্ছে। কালো মেঘগুলো জোট বেঁধে প্রখর হরতালে নামছে। উত্তর দিক থেকে ধেয়ে আসছে সেগুলো। মৃদুমন্দ বাতাসে এলোমেলো ভাবে উড়ছে তুষারের চুলগুলো। কপাল কুঁচকানো, নাক ফুলিয়ে চোখে মুখে মারাত্মক রাগ ফুটিয়ে রেখেছে সে। শাহাদাত আঙুল দিয়ে বারবার কপাল ঘষছে। হৈমন্তী হতাশ নয়নে তুষারের কার্যকলাপ দেখল কিছুক্ষণ। ছোটখাটো বিষয় নিয়ে ছেলেটা মাঝে মাঝে এত রেগে যায়। হৈমন্তী নীরবে দীর্ঘশ্বাস ফেলে পার্কের আশেপাশে একবার নজর বুলায়। ব্যস্ত মানুষগুলো ব্যস্ত হয়ে জগিং করছে, হাঁটছে, ফোনে কথা বলছে। কেউ বা বেঞ্চে বসে গল্পগুজব করছে। আর কেউ কেউ তাদেরই মতো নিশ্চিন্তে ঘাসের ওপর বসে আছে। হৈমন্তী নজর ফেরাল। স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, আর কতক্ষণ তুষার? আমি রাগ কমাতে পারছি না হৈমন্তিকা। অপেক্ষা করুন। আকাশ কালো হয়ে আসছে তুষার। যে কোনো সময় বৃষ্টি নামবে। গম্ভীর স্বরে তার একরোখা উত্তর, নামুক। হৈমন্তীর উদাসীনতা বাড়ল। সেই সঙ্গে পায়ের চিনচিনে ব্যথাটাও ক্ষীণ বেড়ে গেল যেন। সে সময় বাস থেকে টেনে আনার সময় কি যেন পায়ে বাড়ি খেয়েছিল তার। ফলস্বরূপ বাম পায়ের গোড়ালি গভীরভাবে কেটে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করে নিল হৈমন্তী। ব্যাগ থেকে পানির বোতল বের করে বলল, পানি খেয়ে রাগ কমান তুষার। দেরি হচ্ছে আমার। এতক্ষণ বসে থাকতে পারবো না আমি। তুষার বাধ্য ছেলের মতো পানিটা নিল। ন্যায়নীতি বোতলে মুখ লাগিয়ে পানি পান করল। বলল, বোতলটা আপনাকে আর ফেরত দিচ্ছি না হৈমন্তিকা। এটা আমি আমার কাছে রেখে দেব। বলে হাসল তুষার। হৈমন্তী চেয়ে রইল, শান্ত শীতল দৃষ্টিতে। আনমনেই হাত বাড়িয়ে তুষারের এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিল। বিস্ময় যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তুষারকে। মৃদু কেঁপে উঠল তার নেত্রজোড়া। হৈমন্তী হাত সরাতে নিলেই বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় তা ধরে ফেলল সে। সরল গলায় অনুরোধ করল, হাত সরাচ্ছেন কেন হৈমন্তিকা? আমার ভালো লাগছে। আবার করুন। হৈমন্তী শুনল না। জোর করে নিজের হাত ছাড়িয়ে নিল। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে বারবার বোঝানোর পরও আপনি বুঝতে চাইছেন না তুষার। আমার ওপর একটু বেশি আশা করে আছেন। কেন এমন করছেন? কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে ভালোবাসি না? আপনার আর আমার মাঝে কোনো ধরনের বৈবাহিক কিংবা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা প্রায় অসম্ভব। আপনার বাবা, পরিবারও আমাদের কখনো মেনে নেবে না। না মেনে নেবে আমার বাবা। তবুও কেন আমাকে নিজের এতটা কাছে টেনে আনছেন? হুটহাট হাত ধরছেন, যেখানে ইচ্ছে নিয়ে যাচ্ছেন। এসব বন্ধ করুন তুষার। নিজের অধিকার খাটানো বন্ধ করুন। তুষার চুপচাপ শুনল হৈমন্তীর পুরো কথা। গাম্ভীর্য নিয়ে চেয়ে রইল তার মুখপানে। সরল গলায় আওড়াল, সম্ভব না হৈমন্তিকা। দরকার হলে আমি সারা জীবন আপনার পিছু নেব। তীর্থের মতো অপেক্ষা করব। তবুও আপনাকে কখনো ছাড়ব না। আপনাকে কাছে টেনে নেব, হুটাহাট হাত ধরব, অধিকার খাটাব। কেননা আপনি আমার। আপনাকে ভালোবাসা অধিকারও আমার। অদৃশ্য কষ্টের কাঁটাযুক্ত আঘাতে ভেতরটা নিদারুণ কেঁপে কেঁপে উঠল। নেত্রকোণে বিন্দু জলের আভাস টের পেল হৈমন্তী। সঙ্গে সঙ্গে তা নিবারণের আপ্রাণ চেষ্টা করল। আর চোখে একবার দেখল তুষারকে।
যতবার সে তুষারের মায়াময় চেহারাটি দেখে কান্না যেন উপচে আসতে চায় ওর। নিয়তির ওপর বড্ড অভিমান হয়। পরপরই আফসোস হয় ভীষণ। এত বোঝানোর পরও তুষার কেন বুঝতে চায় না? এত পাগলামি কেন করে? ভাবনার অকুলপাথারেই তুষার হঠাৎ ব্যগ্র গলায় জিজ্ঞেস করে উঠল, আপনার পায়ে কি হয়েছে হৈমন্তিকা? হৈমন্তী নিজের পায়ের দিকে তাকাল। গোড়ালি থেকে পায়ের তালু অবধি আধতাজা রক্তের সূক্ষ্ম রেখা দৃশ্যমান। তার উত্তরের অপেক্ষা না করেই বোতলের পানিটুকু পায়ে ঢেলে দিল তুষার। প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে আঘাতপ্রাপ্ত স্থানে বেঁধে দিল। আবারও প্রশ্ন করে উঠল, ব্যথা কিভাবে পেয়েছেন? বাস থেকে নামার সময় কিভাবে যেন কেটে গেছে। হৈমন্তীর নির্বিকার উত্তর। তুষার রুমালের ওপরই আলতো হাত বোলাল। লহু স্বরে বলল, দুঃখিত হৈমন্তিকা, আমি খেয়াল করিনি। সমস্যা নেই, এতক্ষণে আপনার রাগ কমেছে নিশ্চয়ই। এবার আমাকে যেতে দিন। তুষার বিরক্তি করে বলল, উহু, আপনি আমার রাগ আরও বাড়িয়ে দিয়েছেন। অথচ তুষারের কণ্ঠস্বর একদম স্বাভাবিক, শান্ত। তুষারদের এলাকার পাশেই একটা বিল্ডিংয়ে ফ্যামিলি বাসার টুলেট লাগানো। নওয়াজ আর আশরাফ সাহেব বাসাটা দেখে এসেছেন। বলা যায় মোটামুটি কথাও পাকা করে এসেছেন তারা। যদিও এ বাসা থেকে নতুন বাসটি একটু বেশিই ছোট। তবুও বিরক্তি করেননি আশরাফ সাহেব। পরে না হয় নতুন বাসা খুঁজবেন, কিন্তু এখন আর এক মুহূর্তও এ বাসায় থাকবেন না। গোধূলি বেলায় তৈমুর ভবনে এসে পৌঁছায় হৈমন্তী। বাহিরে তখন ঝিরিঝিরি বৃষ্টির সমাগম। নিকষকৃষ্ণ আধারে ঢেকে যাচ্ছে ধরণী। হৈমন্তী সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। পেছনে থেকে তুষার খানিক উঁচু গলায় বলল, আস্তে হাঁটুন হৈমন্তিকা, আপনার পায়ে ব্যথা। স্বভাবসুলভ আস্তে হাঁটল না হৈমন্তী। পায়ের গতি বাড়ানোর আগেই হঠাৎ নওয়াজের কণ্ঠস্বর ভেসে আসল, হৈমন্তী। হৈমন্তী চমকাল। উপরে তাকাতেই দেখল নওয়াজ দাঁড়িয়ে আছে প্রথম তলার সিঁড়ির কাছে। সে নেমে হৈমন্তীর মুখোমুখি দাঁড়াল। তুষারকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে জিজ্ঞেস করল, আজকে এত দেরি করে আসলে যে হৈমন্তী? তোমার সাথের ছেলেটাকে? হৈমন্তী ভীষণ অপ্রস্তুত হল। একবার তুষারের দিকে তাকিয়ে আবারও নওয়াজের দিকে তাকাল। মৃদু স্বরে বলল, আমাদের বাড়িওয়ালার ছেলে। এটা কি ওই ছেলেটা? একটু চুপ থেকে হঠাৎ প্রশ্ন করে উঠল নওয়াজ। হৈমন্তীর অপ্রস্তুত ভাব বাড়ল। কি বলবে ভেবে পেল না। তুষার তখনও ভ্রু উঁচিয়ে চেয়ে আছে। বিরক্ত লাগছে তার। সরব বলে উঠল, চলুন হৈমন্তিকা। দাঁড়িয়ে আছেন কেন? বলেই উত্তরের অপেক্ষা না করে হৈমন্তীকে নিয়ে ওপরে চলে গেল সে। নওয়াজ আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল শুধু। কিছু বলতে গিয়ে আবার থেমে গেল। দ্বিতীয় তলায় আসতেই হৈমন্তীর হাত ছেড়ে দিল তুষার। স্বাভাবিক স্বরে বলল, ছেলেদের থেকে দূরে থাকবেন হৈমন্তিকা। আমি আমার রাগ সামলাতে পারি না। হিংসে তো আরও না। সবে 8:20 উবুথ হয়ে বিছানায় শুয়ে আছে তুষার। দরজার করা আঘাতে ঘুমাতে বেশ অসুবিধে হচ্ছে তার। চোখ মুখ কুঁচকে সে চেঁচিয়ে উঠল, কে? ওপাশ থেকে হেনার কণ্ঠস্বর ভেসে আসল, আমি। দরজা খোলা আছে, আসো। অনুমতি পেয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন হেনা। বিছানায় ছেলের মাথার কাছে এসে বসলেন। আলতোভাবে চুলে হাত বুলাতেই ঘুমু ঘুমু চোখে একবার মায়ের দিকে তাকাল তুষার। পরপরই আবারও চোখ মুদে জোরালো গলায় বলল, এত সকাল সকাল বিরক্ত করতে চলে এলে? আমার ঘুম এখনো ফুরোয়নি। তুষারের কান মলে দিলেন হেনা। কৃত্রিম রাগ দেখিয়ে বললেন, ফুরাতে হবে না।
কটা বাজে দেখেছিস? 8:30। এখনো তোর এত সকাল সকাল মনে হচ্ছে? বাহিরে তাকা তো একবার। তুষার পাত্তা দিল না মায়ের বকাবকিতে। হেনার কোলে মাথা রাখল। আরেকটু ঘুমাবো। ডেকো না তো। হেনা মৃদু হাসলেন। আধঘুমন্ত তুষারের গাল টেনে বললেন, এত পাজি হয়েছিস? সারাদিন শুধু ফাজলামি আর ফাজলামি। তোর বউ যে তোকে কিভাবে সামলাবে? আমার বউ তো হৈমন্তিকাই হবে মা। উনি আমাকে ঠিক সামলে নেবেন। বিস্তর হেসে আওড়াল সে। হেনা চুপ হয়ে গেলেন। ক্ষীণ গম্ভীর হল তার পুরো মুখশ্রী। সুগভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, উঠে পড় তুষার। তোর বাবা তোকে ডেকেছিলেন। অফিসের কি যেন কাজ আছে। অফিসের কাজে আমার কি কাজ? আমি কি জানি? তুই গিয়ে দেখে আয়, যা। তুষার অল্প বিরক্ত হল। রোষপূর্ণ ভাবভঙ্গি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। কাবার্ড থেকে টি শার্ট নিতে গিয়ে বারান্দায় চোখ যেতেই ভ্রু কুঁচকে গেল তার। কপালের বলিরেখাগুলো স্পষ্ট হয়ে এলো। বিল্ডিংয়ের সামনে বড় সর একটা ট্রাক দাঁড় করানো। এত সকাল সকাল এই ট্রাক এখানে কেন? প্রশ্নবিদ্ধ নয়নে হেনার দিকে চেয়ে জিজ্ঞেস করল তুষার। গেটের সামনে এই ট্রাকটা কিসের মা? হেনা যেন চমকে উঠলেন। থতমত গলায় বললেন, পাশের বিল্ডিংয়ের হবে হয়তো। পাশের বিল্ডিংয়ের ট্রাক আমাদের বিল্ডিংয়ের সামনে দাঁড় করানো কেন? সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ল সে। হেনা আগের চেয়েও বেশি চমকালেন এবার। হকচকিয়ে গেলেন। নড়বড়ে গলায় উত্তর দিলেন, আমি কিভাবে জানব? আর তুই বা এত প্রশ্ন করছিস কেন? দেরি হলে আবার তোর বাবা বকবে। তাড়াতাড়ি তৈরি হ, যা। অবাধ্যের ন্যায় তুষার তবুও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। মায়ের ভরকে যাওয়া অভিব্যক্তির মানে কোনোভাবেই ঠাউর করতে পারল না। অতঃপর তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। সকাল থেকেই তোড়জোড় চলছে হৈমন্তীর ফ্ল্যাটে। আজকে তারা অন্য জায়গায় স্থানান্তর হবে। একে একে রুমের আসবাবপত্র সব ট্রাকের ভেতর নেওয়া হচ্ছে। হৈমন্তী আর হেমন্ত একটু অলসভাবে কাজ করলেও আশরাফ সাহেবকে বেশ প্রফুল্ল দেখাচ্ছে। তিনি বারবার তাগাদা দিচ্ছেন দ্রুত জিনিস নিয়ে গাড়িতে উঠতে। এই তৈমুর ভবন থেকে যত তাড়াতাড়ি বিদায় হতে পারেন ততই তার জন্য ভালো। নয়তো কেমন গলায় কাটা আটকে যাওয়া অনুভূতি অনুভূত হচ্ছে উনার। বিদায় বেলায় হৈমন্তী উদাস মনে একবার বারান্দায় এলো। আলতো হাতে রেলিং ছুঁল। স্থির দৃষ্টিতে দেখে নিল বাগানের মধ্যিখানের বেঞ্চটা। যে বেঞ্চে প্রথম শুয়ে থাকতে দেখেছিল তুষারকে। মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। হয়তো আর কখনো এই চিরচেনা ফ্ল্যাটের এই চিরচেনা বারান্দায় আসা হবে না তার। রাতে বারান্দায় দাঁড়ালে কারো মৃদু কথার ধাক্কায় বিরক্ত হতে হবে না। কেউ আর আসবে না বিরক্ত করতে। কেউ না। ভাবনার মাঝেই রাবেয়ার হাঁক শোনা গেল, হৈমন্তী। বারান্দায় বোধহয় আরো দুটো ফুলের টব আছে। নিয়ে আয় তো। আর জলদি আয়। এখনই চলে যাব আমরা। হৈমন্তী শুনল। অতি সন্তর্পণে অসংখ্য দীর্ঘশ্বাস ফেলে টব দুটো হাতে নিতেই টের পেল টবগুলো ভীষণ ভারী। কষ্ট হচ্ছে নিতে। বহু কষ্টে সদর দরজার কাছে এসে থামতেই কোত্থেকে নওয়াজ চলে এলো সেখানে। কিছুক্ষণ হৈমন্তীর দিকে পর্যবেক্ষণের দৃষ্টিতে তাকিয়ে বড় টবটা নিয়ে নিল ওর হাত থেকে। তৎক্ষণাৎ বাধা দিয়ে হৈমন্তী বলল, আমি পারবো নওয়াজ ভাইয়া। আপনাকে কষ্ট করতে হবে না। নওয়াজ মৃদু হাসল। সমস্যা নেই। এবার চলো। আঙ্কেল বকাবকি করছেন। হৈমন্তী আর কিছু বলল না। সিঁড়ি বেয়ে নামার সময় কি দারুণ পীড়াদায়ক অনুভূতি হচ্ছিল তার। বাহিরে আসতেই বারবার এদিক ওদিক তাকাচ্ছিল সে।
এক পলক তুষারকে দেখতে, একটুখানির জন্য। নওয়াজ প্রশ্ন করে উঠল তখন। কাউকে খুঁজছ হৈমন্তী? বারবার এদিক ওদিক তাকাচ্ছ যে? হোঁচট খাবে তো। সঙ্গে সঙ্গে নতজানু হল সে। মিনমিনিয়ে বলল, কাউকে খুঁজছি না, এমনি দেখছিলাম। কি ভেবে হাসল নওয়াজ, শব্দহীন ভাবে। বলে উঠল, কোথাও বেশিদিন রইলে জায়গাটার প্রতি মায়া তৈরি হয়ে যায়, ছেড়ে যেতে ইচ্ছে করে না। এটাই স্বাভাবিক। নতুন জায়গায় কিছুদিন থাকো, ওটাও প্রিয় হয়ে যাবে। এ জায়গার কথা আর মনে পড়বে না, তাই মন খারাপ করো না। নওয়াজের সান্ত্বনায় শান্ত হতে পারল না হৈমন্তী। অনুভূতিগুলো আগের মতোই রয়ে গেল। শেষবারের মতো তৈমুর ভবনের দিকে তাকালো সে। তুষারের বারান্দায় হেনা দাঁড়িয়েছিলেন। তিনি ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়েছিলেন হৈমন্তীর মুখপানে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন 12:55। রুমের হালকা গোছগাছ করে রুমের অচেনা বারান্দাটিতে এসে দাঁড়ালো হৈমন্তী। ততক্ষণে আশরাফ সাহেব আর রাবেয়া ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন। হৈমন্তী ঘাড় ঘুরিয়ে একবার রুমের ভেতর তাকাল। সঙ্গে সঙ্গে কেমন দমবন্ধকর অনুভূতি হল তার। এখানে কিছুতেই ভালো লাগছে না হৈমন্তীর। সবকিছু ভীষণ অচেনা, অপ্রিয়। রুমের দেওয়াগুলোও যেন হৈমন্তীকে চিৎকার করে বলছে, আমরা তোমার জন্য নই হৈমন্তী, আমরা তোমার জন্য বড্ড অপরিচিত। হৈমন্তী ঘন ঘন শ্বাস নিল। মুদে আসা চোখ জোড়া নভস্থলে নিক্ষেপ করল। হেমন্ত তার পাশেই দাঁড়িয়েছিল। মোবাইলে কি যেন করছিল সে। হঠাৎ উঁচু গলায় বলল, আপু দেখো দেখো, ওইটা তুষার ভাইয়া না। তুষার নামটা কর্ণকুহুরে প্রবেশ করতেই তড়িৎ গতিতে চোখ মেলে তাকালো হৈমন্তী। হেমন্তর ইশারাকৃত জায়গায় তাকাতেই ল্যাম্পপোস্টের আধো আলোয় তুষারের ক্ষীণ স্পষ্ট মুখ দেখতে পেল। তুষার দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। হেমন্ত আবার বলল, বলো না আপু, এইটা তুষার ভাইয়া না। হৈমন্তীর বিশ্বাস হচ্ছে না, তবুও মানতে হবে, কেননা ওটা তুষারই। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উত্তরে শুধু এটুকু বলল সে, তুই এখানেই দাঁড়া হেমন্ত, আমি দেখে আসছি ও কেন এসেছে। হৈমন্তী আর দাঁড়াল না। গায়ে ওড়না জড়িয়ে চোরাপায়ে চলে গেল বিল্ডিংয়ের বাহিরে। এ বিল্ডিংয়ে দারোয়ান নেই, তাই বেশি অসুবিধেও হল না। ধীর পায়ে তুষারের মুখোমুখি দাঁড়াল সে। মুখ তুলে হঠাৎ হৈমন্তীকে নিজের সামনে দেখেও চমকালো না তুষার। কথাও বলল না, শুধু হালকা কেঁপে উঠল তার আখিপল্লব। শ্বাস ফেলে হৈমন্তী প্রথমে প্রশ্ন ছুড়ল, আপনি এখানে কি করছেন তুষার? তুষার জবাবহীন। বাদামি মণিজোড়া নিমেষহীন দেখছে তাকে। হৈমন্তী আবার প্রশ্ন করল, কথা বলছেন না কেন তুষার? আপনি আমার বাসার ঠিকানা কোথায় পেয়েছেন? জবাবে তুষার শুধু শীতল গলায় জিজ্ঞেস করল, আমাকে না বলে চলে এলেন কেন হৈমন্তিকা? যেন ঝড়ের পূর্বাভাস এই শীতল গলা। হৈমন্তী কেঁপে কেঁপে উঠল। জবাব দিতে পারল না। সরব নিজের বাহুতে সূক্ষ্ম ব্যথার আভাস পেতেই অল্প চেঁচিয়ে বিড়বিড়িয়ে উঠল, উফফ! মশা! পরপরই আবারও গুটিকয়েক কামড়ের আভাস পেল পায়ে। বিরক্ত হয়ে তুষারকে জিজ্ঞেস করল, আপনি শুধু শুধু এত মশার মাঝে দাঁড়িয়ে আছেন কেন তুষার? চলে যান। তুষার দুর্বোধ্য হাসল। আমার প্রণয়ের দৃঢ়তা মশারাও জানে হৈমন্তিকা, শুধু আপনিই বুঝলেন না। তুষারের এরূপ কথায় প্রতিবার ভয়ঙ্কর নীরবতায় চুপ হয়ে যায় হৈমন্তী। এবারও তাই। তবে তুষারের হাতের দিকে নজর যেতেই বিমূঢ় দৃষ্টিতে তাকায় সে। উন্মুক্ত ফর্সা হাত দুটি বিন্দু বিন্দু রক্তলালে শোভিত। গলায়ও আছে
বিশেষ করে থুতনির মাঝবরাবর মশার কামড়টি একটু বেশি নজর কাড়ল তার। থমকে যাওয়া কণ্ঠে আনমনেই বলে উঠল, থুতনিতেও কামড় দিয়েছে। দাঁত দিয়ে নিজের নিচের অধর কামড়ে ধরল তুষার। হৈমন্তীর মতো করেই বলল, মেয়ে মশাগুলো বড্ড বেয়াদব হৈমন্তিকা। আমার ঠোঁটে কামড়াতে চেয়েছিল, কিন্তু সেখানে তো শুধু আপনার অধিকার, তাই দেইনি। রেগে গিয়ে আমার থুতনি কামড়ে চলে গেল। আকস্মিক এরূপ কথায় খুব খুব করে কেসে উঠল হৈমন্তী। অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে লাগল। ফুরবল কণ্ঠকে জোরপূর্বক কঠিন করে বলল, চলে যান তুষার। ওপাশ থেকে সিক্ত উত্তর, আপনাকে একটু দেখতে এসেছিলাম হৈমন্তিকা। মন ভরেনি, আরেকটু দেখি, চলে যাব। হৈমন্তীর হাত থেকে বাজারের ব্যাগটা মাটিতে পড়ে গেছে। আলু, টমেটো, শশা একে একে ছড়িয়ে পড়ছে রাস্তায়। হৈমন্তী দ্রুত সেগুলো কুড়িয়ে নিতে লাগল। রৌদ্রোজ্জ্বল সকালে বাজারে এসে এহেন অপ্রীতিকর ঘটনায় ভীষণ বেজার সে। ঘুমার্ত হয়ে আছে তার সারা শরীর, বিরক্ত মস্তিষ্ক। হঠাৎ নিজের হাতের পাশাপাশি বলিষ্ঠ একজোড়া হাত দেখতে পেল সে। তার সঙ্গে সঙ্গে হাত জোড়ার মালিকও সাহায্য করছে তাকে। হৈমন্তীর ভ্রু কুঁচকে এল। কপালে ভাঁজ ফেলে পাশ ফিরে তাকাতেই তুষারকে দেখতে পেল সে। আঁতকে উঠল। হাত থেমে গেল আপনা আপনি। তুষারের কপালে সাদা কাপড়ের বিশাল বড় ব্যান্ডেজ করা। ঠোঁটের কোণ, ডান গালটা বড্ড লালাভ হয়ে আছে। বাম গালে সূক্ষ্ম তাজা আঁচড়টি দৃশ্যমান। তুষার স্বাভাবিকভাবে সব ভরে নিল ব্যাগে। এক হাতে ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, বসে আছেন কেন হৈমন্তিকা? উঠুন। হৈমন্তীর সম্বিত যেন এক্ষুনি ফিরল। দ্রুত উঠে দাঁড়াল সে। বিস্ফোরিত নয়নে চেয়ে এলোমেলো গলায় প্রশ্ন ছুড়ল, আপনার এই অবস্থা কিভাবে তুষার? কাল রাত অবধি তো ঠিক ছিলেন। তুষার জবাবহীন। হৈমন্তীর আতঙ্কিত ব্যথাতুর নেত্রজোড়া মুগ্ধ হয়ে দেখল কিছুক্ষণ। অল্প হেসে কথাটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলল, চলুন হৈমন্তিকা, রোদে দাঁড়ানো যাচ্ছে না, গরম লাগছে ভীষণ। ড্যাশ। ফুটপাতের এক কোণে গাছের ছায়াতলে তুষারের বাইক দাঁড় করানো। পাশেই বাদাম বিক্রেতা এক ঝুড়ি বাদাম নিয়ে আসন পেতে বসে আছেন। বাইক থেকে ঠান্ডা পানির বোতলটা নিল তুষার। বাদাম বিক্রেতাকে বলল, মামা, 20 টাকার বাদাম দিন তো, বলে ঢকঢক করে পান করল পুরো অর্ধেক ঠান্ডা পানি। বাকিটুকু তেরোছা ভাবে ঢেলে দিল নিজ মুখে। কোনরূপ অনুমতি ছাড়াই হৈমন্তীর ওড়না টেনে ভেজা মুখশ্রী মুছতে লাগল। হৈমন্তী তেতে উঠল এতে। ধমকের সুরে বলল, কি করছেন তুষার? রাস্তায় আছেন ভুলে গেছেন? তুষার এবারও প্রশ্নে জবাব দিল না। নিজ কাজে বহাল রইল। তার এহেন নির্লিপ্ততায় প্রচণ্ড বিরক্ত হৈমন্তী। একটানে ওড়না ছাড়িয়ে রোষপূর্ণ গলায় জিজ্ঞেস করল, আপনি কিন্তু এখনো বলেননি তুষার, কার সঙ্গে মারপিট করে এসেছেন? কাল রাতে কয়েকটা ছেলে একটা মেয়েকে মলেস্ট করতে চেয়েছিল। আমি আটকাতে গেলে মা নিয়ে বাজে কথা বলে। আমি সহ্য করতে পারিনি হৈমন্তিকা। তুষারের কণ্ঠ ভীষণ শান্ত, নির্বিকার। হৈমন্তী বিস্ময় পিটপিট চোখে তাকাল। তার গলা কাঁপছে। এ ছেলে এমন কেন? অস্পষ্ট স্বরে সে বলল, তাই বলে মারপিট করবেন? কিভাবে আঘাত পেয়েছেন দেখেছেন? বিস্তর হাসল তুষার। হৈমন্তীর পড়ে যাওয়া ঘোমটাটি কপাল অবধি ভালোভাবে টেনে দিল। আলতো করে ছুল তার শুভ্র গাল। স্নিগ্ধ স্বরে আওড়াল, আপনি আমাকে ঠিক কতটুকু ভালোবাসেন তা আপনি নিজেও জানেন না হৈমন্তিকা। হৈমন্তী থেমে থেমে নিঃশ্বাস ফেলল। ক্ষীণ স্বরে দ্বিরুক্তি করল, আমি আপনাকে ভালোবাসি না। ভুল। আপনি আমাকে ভীষণ ভালোবাসে।
তুষারের আত্মবিশ্বাস সমেত কথাটি শুনে দ্বিধায় পড়ে গেল হৈমন্তী। সে সত্যিই তুষারের প্রতি এক ধরনের অদ্ভুত অনুভূতি অনুভব করে, যার নাম সে জানে না। শুধু জানে তুষার আশেপাশে থাকলে অস্থিরতা আষ্টেপৃষ্ঠে জেকে বসে তার মাঝে। প্রবল ভয়ঙ্কর অনুভূতিতে মিয়ে যায়। সে কি সত্যিই তুষারকে ভালোবাসে? মনে মনে প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়েও থেমে যায়, আবার বাস্তবতা থামিয়ে দেয়। তপ্ত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করে, আমার বাজারের ব্যাগ কোথায় তুষার? তুষার ঠাট্টার সুরে জবাব দেয়, ভয় নেই হৈমন্তিকা, আমি খেয়ে ফেলবো না আপনার বাজারের ব্যাগ। ততক্ষণে বাদাম বিক্রেতা বাদাম এগিয়ে দিয়েছে তাদের দিকে। তুষার পকেট হাতড়ে মানিব্যাগ বের করল। বাদামের দাম মিটিয়ে হৈমন্তীর সামান্য দূরত্বে বাইকে হেলান দিয়ে দাঁড়াল। বাদামের ঠোঙ্গাটি হৈমন্তীর দিকে বাড়িয়ে নিঃসংকোচ সিক্ত আবদার করে উঠল, মায়ের সঙ্গে রাগ করে এসেছি হৈমন্তিকা। সকাল থেকে কিছুই খাইনি, বাদামগুলো একটু খাইয়ে দিবেন আমায়। হৈমন্তীর মন যেন মুহূর্তেই পাথরে পরিণত হল। বাদাম নিল না সে। বাইক থেকে নেমে কঠিন গলায় বলল, আমার বাজারের ব্যাগটা দিন তুষার, আমি চলে যাব। তুষারের শীতল চাহনি, এখনই চলে যাবেন? হ্যাঁ, চলুন, আমি পৌঁছে দেব। ড্রয়িং রুমে অস্থির মনে বসে আছেন হেনা। কোনো এক অজ্ঞাত কারণে তুষার তার সঙ্গে কাল রাত থেকে কথা বলছে না। রুমে দরজা আটকে ছিল। আজকে আবার সকাল সকালই কোথায় যেন চলে গেছে, তাকে বলেও নি। চিন্তিত হেনা দীর্ঘশ্বাস ফেললেন। সরব কলিং বেলের আওয়াজ পেতেই চমকে উঠলেন তিনি। দ্রুত গিয়ে দরজা খুললেন। তুষার গম্ভীর মুখে দাঁড়িয়েছিল। হেনা ছেলের মুখপানে গভীর মায়াময় দৃষ্টিতে চেয়ে বিচলিত স্বরে জিজ্ঞেস করলেন, এই শরীর নিয়ে সকাল সকাল কোথায় গিয়েছিলি তুষার? রাত থেকে কিছু মুখেও নিসনি? ক্ষুধা লেগেছে, নাস্তা বাড়ব? না, খাবো না, ছোট্ট করে উত্তরে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিল তুষার। ছেলের এহেন আচরণে ভীষণ কষ্ট পেলেন হেনা। মর্মান্তিক হল মন। করুণ গলায় বলে উঠলেন, রাত থেকে কি শুরু করেছিস তুষার? ঠিকভাবে কথা বলছিস না, খাচ্ছিস না, কেন এমন করছিস? তুষার সিঁড়ির কাছে এসে দাঁড়াল। তীব্র ক্ষোভ নিয়ে প্রশ্ন ছুড়ল, তুমি জানো না কেন? না বললে কিভাবে জানব? আমার দোষটা তো বল। তুমি বাবার সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছ মা। কালকে ইচ্ছে করে তুমি আমাকে অফিসে পাঠিয়েছিলে, অথচ অফিসে কোনো কাজই ছিল না। ট্রাকের ব্যাপারেও মিথ্যে বলেছ। মুখে না বললেও আমি জানি তুমিও চাও হৈমন্তিকা যেন আমার জীবন থেকে চলে যায়। কিন্তু তোমাদের এই আশা কখনো পূরণ হবে না মা। আমি বিয়ে করলে হৈমন্তিকাকেই করব। কথাগুলো বলে আর দাঁড়ালো না তুষার। দ্রুত পা চালিয়ে গেল নিজ রুমে। হেনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে উনার। মনে মনে আফসোস করেন, মেয়েটার বয়স আরেকটু কম হলে কি হতো। নওয়াজের বাসা থেকে বিয়ের প্রস্তাব এসেছে। রাকিব আহসান আশরাফ সাহেবের সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি আত্মীয়তার সম্পর্কও গড়ে তুলতে চান। আশরাফ সাহেবও এক পায়ে রাজি। কিন্তু বেঁকে বসল হৈমন্তী। সে কিছুতেই এখন বিয়ে করবে না। আশরাফ সাহেব এতে মন খারাপ করলেও দ্বিরুক্তি করেননি। রুষ্ট মনে মেনে নিয়েছেন সব। পরে না হয় এ নিয়ে ভাববেন। তখন সানহ। ঘড়ির কাঁটায় 6:20 বাজছে। হৈমন্তী মাত্র নাস্তা বানিয়ে রুমে ঢুকেছে। ঘেমে নিয়ে একাকার সে। বিছানার পাশে ছোট্ট টি টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে পান করতেই হঠাৎ দরজায় কেউ টোকা দিয়ে উঠল। হৈমন্তী ভাবল হয়তো হেমন্ত এসেছে, তাই অনুমতি দিয়ে বলল, আয়।
পরপরই দরজা ঢেলে ভেতরে আসার শব্দ পেল সে। আবারও বলল, আজকে এত ম্যানার্স দেখাচ্ছিস যে হেমন্ত? একেবারে অনুমতি নিয়ে ঢুকলি? ব্যাপার কি? ওপাশ থেকে জবাব এলো না। খানিক বাদ পর পুরুষালী গলায় কেউ অল্প শব্দে কেসে উঠল। নম্র গলায় বলল, এটা আমি হৈমন্তী। নওয়াজ। হৈমন্তী ভরকে গেল। পাশ ফিরে নওয়াজকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। হৈমন্তীর পোশাক আশাক ঠিক নেই। গরমে পুরনো এক সুতির কালো জামা আর টিয়া রঙের পায়জামা পরেছে সে। ওড়নার এক কোণা কাল রাতে বাজেভাবে ছিঁড়ে গিয়েছিল, যা এখনো পাল্টানো হয়নি। কপালে সম্ভবত ময়দার ক্ষীণ আবরণ লেগে আছে। হৈমন্তীর অপ্রস্তুত ভাব বাড়ল। এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে লাগল সে। তা দেখে মিটিমিটি হাসল নওয়াজ। বলল, ডোন্ট বি প্যানিক হৈমন্তী, বি ইজি। হৈমন্তী শান্ত হতে পারল না, তবে সামান্য সামলে নিল নিজেকে। জড়তার সঙ্গে বলল, না আসলে আপনি কিছু বলবেন নওয়াজ ভাইয়া? এবার যেন একটু গম্ভীর হল নওয়াজ, তবে তার কণ্ঠ একদম স্বাভাবিক। তুমি কি বিয়ে ভেঙে দিয়েছ হৈমন্তী? হৈমন্তী কিছু সময়ের জন্য থমকাল। অতঃপর অকপটে বলল, হ্যাঁ। কারণ? তেমন কোনো কারণ নেই। আমি আসলে এখন বিয়ে করতে চাই না। এ কথার পিঠে নওয়াজ দুর্বোধ্য হাসল। সত্যি কি তাই হৈমন্তী? আমার তো মনে হয় তুমি ওই ছেলেটার জন্য বিয়ে করতে চাইছো না। হৈমন্তী হকচকিয়ে যায়। কাপা গলায় জিজ্ঞেস করে, কোন ছেলেটা? তুষার তৈমুর। পরিস্থিতি ভীষণ গুমোট। ঘনকালো পাপড়ির নিকষ কৃষ্ণ আখিজোড়ায় ভয়, আতঙ্ক আর বিস্ময়ের ভিড়। নওয়াজকে প্রচণ্ড অদ্ভুত লাগছে তার। ভীতি কাজ করছে। পলক ফেলে তার দিকে আরেকটু মনোযোগী হল হৈমন্তী। নওয়াজ গম্ভীর স্বরে বলল, তোমার আমাকেই বিয়ে করতে হবে হৈমন্তী। তুষারকে হয়তো তুমি পছন্দ করো, হয়তো না। হয়তো বিয়ে করতে চাও, কিন্তু বিশ্বাস করো সেটা আমি হতে দেব না, যাই হোক না কেন। হৈমন্তীর চোখ বড় বড় হয়ে গেল। বিমূঢ়তায় স্তব্ধ হয়ে গেল সে। ভীতি কাজ করতে লাগল আরো প্রবলভাবে। হৈমন্তীর এহেন অভিব্যক্তি দেখে শরীর দুলিয়ে হাসল নওয়াজ, ক্ষীণ উচ্চ শব্দে। তারপর হাসি একটু কমিয়ে বলল, আমাকে ভয় পাচ্ছ হৈমন্তী? হৈমন্তী জবাব দিল না। সে আগের ন্যায় চেয়ে আছে। এমতাবস্থায় নওয়াজকে কোনো স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে না তার। অদ্ভুত, বদ্ধ পাগল লাগছে। নওয়াজ নিজের মুচকি হাসি বহাল রেখে আবার বলল, ভয় নেই হৈমন্তী, আমি মজা করছিলাম শুধু। তোমার ইচ্ছের বিরুদ্ধে এমন কিছুই করব না আমি যাতে তুমি কষ্ট পাও। তুমি যাকে চাও বিয়ে করবে, ভালোবাসবে, সেটা একান্তই তোমার ব্যক্তি স্বাধীনতা, যা হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। এতটুকু শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল হৈমন্তী। নিমিষেই ভেতর থেকে যেন এক বিশাল বড় পাথর নেমে গেল। এতক্ষণ নওয়াজকে নিয়ে কত কিছুই না ভাবছিল সে। কৃতজ্ঞা কিংবা এমনি হৈমন্তী কিছু বলতে চাইলেই তাকে থামিয়ে দিল নওয়াজ। ন্যায়নীতি নম্র স্বরে বলল, তবে আমি এটাও জানি আঙ্কেল কখনোই ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবেন না। তাই আশা তো ছাড়তে পারছি না। আমি তোমার জন্য অপেক্ষা করব হৈমন্তী। বলে আর এক মুহূর্ত দাঁড়াল না সে। গতিপথ বাড়িয়ে বড় বড় পা ফেলে চলে গেল রুম থেকে। হৈমন্তী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। জীবনটা ভীষণ জটিল মনে হচ্ছে তার। ঠিক যেমন ধাঁধাগুলো হয়। বর্ষা স্নাত সকাল। নতুন ফ্ল্যাটে আসার পর থেকেই এযাবৎ তার ভার্সিটি যাওয়া হয়নি হৈমন্তীর। বৃষ্টি হওয়ায় আজকেও যাবে না বলে মনস্থির করে রেখেছে সে।
আশরাফ সাহেবও অফিসে যাননি আজকে। মেয়ের হাতের গরম গরম পরোটা চিবুচ্ছিলেন, হঠাৎই কলিং বেল বেজে উঠল সশব্দে। টুংটাং টুংটাং। হেমন্ত নাস্তার টেবিল থেকে উঠতে নিলে আশরাফ সাহেব মানা করে বলে উঠলেন, তুই নাস্তা খা, আমি দেখছি কে এসেছে। সদর দরজার কাছে এগিয়ে গেলেন আশরাফ সাহেব। দরজা খুলতেই ক্ষীণ পরিচিত এক ছেলেকে দেখতে পেলেন। ছেলেটার চেহারায় চেনা চেনা ভাব থাকলেও ঠিক কে তা ঠাওর করতে পারলেন না। ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন ছুড়লেন, কে তুমি? বাম হাতের শাহাদাত আঙুলের সাহায্যে ছেলেটা তার নাকের ডগায় হেলে পড়া চশমাটা ঠিক করল। নম্র গলায় আওড়াল, আমি হৈমন্তিকার ফ্রেন্ড আঙ্কেল, ওর সাথে দেখা করতে এসেছি। আশরাফ সাহেবের ভ্রু যুগল যেন আরেকটু কুঁচকাল। আবারও প্রশ্ন করে উঠলেন, এই হৈমন্তিকাটাকে? আসলে আমি হৈমন্তীর কথা বলছিলাম আঙ্কেল। ওকে আমি হৈমন্তিকা বলেই ডাকি। আপনি যদি ওকে একটু ডাকতেন। ছেলেটার কণ্ঠস্বর ভীষণ স্বাভাবিক, চাহনি ভীষণ শান্ত। এই ভীষণ জিনিসটাই পছন্দ হল না আশরাফ সাহেবের। উনার মুখের ভাবভঙ্গি পরিবর্তন হল না এক বিন্দুও। তবুও অতি সন্তর্পণে ভেতরকার সন্দেহটা চেপে গেলেন তিনি। গম্ভীর স্বরে বললেন, ভেতরে আসো। অতঃপর হৈমন্তীকে ডাকলেন। ওপাশ থেকে জি শব্দ উচ্চারণ করেই দ্রুত ওড়না গায়ে রুম থেকে বেরিয়ে এলো সে। বাবার পাশে সুঠাম দেহের ছেলেটিকে দেখে ক্ষণিকের জন্য থমকে গেল। চিনতে কয়েক সেকেন্ড লেগে গেল তার। নিজ বাবার পাশে তুষারের দাঁড়িয়ে থাকাটা ঠিক বিশ্বাস হল না হৈমন্তীর। দৃষ্টি আরও মনোযোগী হল। তবুও ফলাফল একই। তুষার হৈমন্তীর চমকে যাওয়া মুখশ্রী দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। হাই হৈমন্তিকা। হৈমন্তী জবাবহীন। বড় বড় চোখে চেয়ে আছে সে। আশরাফ সাহেব এবার একটু কেসে উঠলেন। বললেন, তোরা কথা বল, আমি আমার রুমে যাচ্ছি। আর তুমি? তোমার নাম জানা হয়নি আমার। কি নাম তোমার? তৈমুর। তৈমুর। আশরাফ সাহেব যেন একটু অবাকই হলেন। সঙ্গে সন্দেহটাও বেড়ে গেল তীব্র মাত্রায়। প্রতিউত্তরে তুষার মাথা নাড়াল শুধু। কি ভেবে আর কিছু প্রশ্ন না আশরাফ সাহেব। প্রশ্ন করাটা অহেতুক মনে হল তার। ধীর পায়ে চলে গেলেন রুমে। হেমন্ত নাস্তার টেবিল থেকে উঠে এলো। হাসি মুখে একটু জোরেই বলল, তুষার ভাইয়া তুমি এখানে? আস্তে কথা বলো, নয়তো তোমার বাবা যদি জানে আমি তুষার তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। হেমন্তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল সে। শুনে খিলখিল করে হাসল হেমন্ত। তুষার আবার বলল, তুমি নাস্তা করো যাও, আমি তোমার বোনের সঙ্গে কথা বলবো। হেমন্ত জ্ঞানী ভাব দেখিয়ে বলল, আচ্ছা আচ্ছা, এমনিতেও তোমরা তোমাদের প্রাইভেট টাইমে কি করো তাকে দেখতে চায়। হৈমন্তী করা চোখে তাকাতেই হেমন্ত চুপ হয়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেল সেখান থেকে। তুষারের কাছাকাছি এসে দাঁড়ালো হৈমন্তী। ক্ষিপ্ত স্বরে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ভয় করল না এখানে আসতে? ভাগ্যিস মা বাসায় নেই, নয়তো বাবাকে কিছু বলে দিলে কি হতো ভেবেছেন? তুষার হাসল। বিস্তর প্রাণ খোলা হাসি, আমি তো জানি হবু শাশুড়ি মা বাসায় নেই, তাই তো এসেছি। হৈমন্তী ছোট ছোট চোখে তাকাল। আশ্চর্য গলায় জিজ্ঞেস করল, আপনি আমার ওপর নজর রাখছেন? সেটা তো সবসময়ই রাখি হৈমন্তিকা। হৈমন্তী ধাতস্থ হল। কেন যেন রাগ করতে পারল না। তুষার তার চশমা ঠিক করতে নিলে বিরক্ত গলায় বলল, হুট করে চশমা পরেছেন কেন? এত ঢং কোথা থেকে আসে আপনার?
কিন্তু আমি তো পারু থেকে শুনেছি এই চশমা পরা ঢঙ্গি ছেলেদেরই আপনার পছন্দ। হৈমন্তী ধমক দিল, আমাকে নাম ধরে ডাকেন বুঝলাম, কিন্তু পারুকে নাম ধরে ডাকছেন কেন? ও যে আপনার বড় ভুলে গেছেন। উনি আমার হবু শালী হন হৈমন্তিকা। হবু শালীকে কেউ আপু ডাকে। নিষ্পাপ স্বরে আওড়ালো সে। হৈমন্তীর কটমট গলা, পাগল কোথাকার। ওপাশ থেকে শান্ত উত্তর, ধন্যবাদ হৈমন্তিকা। চলবে।